তিনটে আলাদা আলাদা চার্জ হতে পারে, অথবা কোর্ট চাইলে যে কোনো একটা ধারায় চার্জ করতে পারে। এটা কত ধারা কথা? 236। কে কে বুঝে নাই? কোর্ট চাইলে যে কোনো একটা করতে পারে, বিচার তো একসাথে হবে। 235 করছি। একই ঘটনাকে কেন্দ্র করে যতগুলো অপরাধ সংঘটিত হবে প্রত্যেকটা বিচার একত্রে হবে। এখন ধরেন তিনটে চার্জ হইলো, সাক্ষী হলো, সাক্ষীতে দেখা গেল যে আপনি চুরি করেন নাই, কিন্তু আপনি জেনে শুনে চোরাই পণ্য রেখেছেন, তাহলে আপনাকে শাস্তি দেবে কোন ধারায়? 411 ধারায়। কথা বুঝছেন না? বুঝলেন নাই? 237 ধারা বলছে 236 অনুযায়ী যদি এক ধারা চার্জ করেন তাহলে অন্য ধারায় আপনি শাস্তি দিতে পারবেন। মনে হয় খটকা লাগবে। 299 ধারা আমার বিরুদ্ধে চার্জ করলো, আমি 302 ধারা আমার বিরুদ্ধে চার্জ করলো, আমার সাদা 304 দিতে পারবে। জি, এবং বুঝছেন? বুঝতে পারছি। আচ্ছা, আবার একটা বুঝাই। যেমন ধরেন ওই ক্ষেত্রে কোন কোন ধারায় চার্জ হইতে পারতো? 200, 379, 406, 411, 403 এই কয়েকটা ধারায় চার্জ হতে পারতো। বিচারক চার্জ করলো 379-তে, প্রমাণ হলো সাক্ষীতে যে চুরি করে নেই, রাখছে, তাহলে চার্জ করলো 379-তে, শাস্তি দেবে কততে? 411-তে। এইটা বলছে আবার 237 ধারায়। ওখানে যেমন লিবার্টি দিয়েছে, চাইলে আপনি একাধিক ধারায় চার্জ করতে পারেন। আবার যদি একটাও করেন, দেখা গেল যে ওইটা করে নাই, তাহলে আপনি এবার শাস্তি কি করতে পারবেন? অন্য অপরাধের জন্য শাস্তি দিতে পারেন। সেটাও অন্যায় হবে না। সাধারণ বেসিক প্রিন্সিপাল কি? যেই ধারায় চার্জ সেই ধারায় শাস্তি। যেমন আমাকে প্রশ্ন করতে পারেন আপনি, মানে বিচারককে, চার্জ করলেন 379-তে, 411-তে শাস্তি দেবেন কেন? দেবো, আমার 237 ধারা আমার ক্ষমতা দিছে। বুঝতে পারছি নাকি পারি নাই? চার্জ করছেন 325-এ, 323-এ কি দেওয়া যাবে? শাস্তি দেওয়া যাবে। কে বুঝেন নাই? এটা হলে গেল কি জয়েন্ডার অফ চার্জ। এখন হলো জয়েন্ডার অফ অফেন্ডার 239। একটু আগে দেখছি কি, এক ব্যক্তি একাধিক অপরাধ করলে সবগুলো অপরাধ একসাথে কি হয়? বিচার হয়। একাধিক ব্যক্তি যদি মিলে একটা অপরাধ করে একসাথে বিচার হবে। সেটা কত ধারায়? 239 ধারার মধ্যে। একাধিক ব্যক্তি মিলে একত্রে অপরাধ তো করতেই হয় কিছু, যেমন আনলফুল অ্যাসেম্বলি। একজনে হবে না, তাহলে কি করা লাগবে? 5 জনকে অ্যাড করা লাগবে মিনিমাম। ডাকাতি, এবারে ক্রিমিনাল কনস্পিরেসি মিনিমাম 2 জন। তাহলে এরকম তো কিছু অপরাধ আছে যেটা একা করা যায় না, মিলে করতে হয়। তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? ওই 2 জনের চার্জ একত্রে আমরা গ্রহণ করব। বুঝতে পারছেন? গ্যাং রেপ শব্দটাই কি? গ্যাং রেপ। কজনে মিলে করে? একাধিক। তাহলে ওই মানে একটু আগে আমরা শিখছি কি, এত দ্বারা আপনি অমুক আপনার বিরুদ্ধে এই চার্জ করতেছে যে আপনি এই করছেন, তাহলে হবে কি? এত দ্বারা আপনারা ক, খ, গ এবং ঘ। এবার বুঝতে পারছি এটা কত দ্বারা? 239। 3 মিনিট সময় দেবো 239টা পরে শুধু।
ক্লিয়ার? তাহলে চার্জ ক্লিয়ার হয়েছে? ওকে, এরপরে আমরা পড়ব আপনার জাজমেন্ট। দেখেন চার্জের আলো কি হবে? বিচারের মানে বেসিক জিনিসটা কি লাগবে? সাজা দিতে বা খালাস দিতে এভিডেন্স। তাহলে কিভাবে সাক্ষ্য গ্রহণ করে, এইটা হলো আমাদের 25 অধ্যায়ে বলা আছে, চ্যাপ্টার 25। আমরা কিন্তু ধারাবাহিকভাবে যাচ্ছি, অপরাধ আমলে নেওয়া, এরপরে চার্জ গঠন, এরপরে চার্জের মানে চার্জের আলো কি হবে? সাক্ষী নিতে হবে, সাক্ষী। এটা এখন আমরা পড়বো। এখানে আমরা ডিটেলস পড়বো না। 25 অধ্যায় দেখেন, 25 অধ্যায় অফ দ্য মুড অফ টেকিং অ্যান্ড রেকর্ডিং এভিডেন্স ইন এনকোয়ারিজ অ্যান্ড ট্রায়াল। সাক্ষ্য গ্রহণ কিসের? তদন্ত এবং মানে বিচার এবং অনুসন্ধান। বিচার এবং অনুসন্ধানের সাক্ষ্য গ্রহণের পদ্ধতি। আর তদন্তের সময় পুলিশ যেটা নেয় 161 দ্বারা, সেটা কিন্তু এখানে আসবে না, ওটা আলাদা। এটা কার জন্য? এটা হলো জাজ এবং ম্যাজিস্ট্রেটদের জন্য। এই চ্যাপ্টারটা কাদের জন্য? ট্রায়াল এবং এনকোয়ারি। তাহলে এনকোয়ারি কে করে? ম্যাজিস্ট্রেট করে। ট্রায়াল কে করে? ম্যাজিস্ট্রেটও করে, জাজও করে, নাকি? আচ্ছা, স্যার এই ম্যাজিস্ট্রেট আর জাজদের ডিফারেন্সটা ভালো লাগে। এরাও তো জজ। এই যে চমৎকার কথা বলছেন, শোনেন, আমাদের আইন সংশোধন যেভাবে করা দরকার সেভাবে করে না, করলে হয় কি বিভিন্ন জায়গায় প্যাচ লাগবে, এই জন্য রেখে দেয়। যেমন এভিডেন্স একটা দেখবেন যে জাজ আর ম্যাজিস্ট্রেট না, আপনাদের মধ্যে ইয়ে যে কী খবর, এই স্যারের দিকে স্যার তো ম্যাজিস্ট্রেট, এই তো আবার জাজ। এই তো একটা প্রশ্ন, জাজ ম্যাজিস্ট্রেট কি আলাদা? জাজ ম্যাজিস্ট্রেট কি আলাদা? শোনেন, আলাদা ছিল, আলাদা ছিল। সাথের পূর্বে যারা ম্যাজিস্ট্রেট ছিল তারা জাজ ছিল না। তারা কি জাজ ছিল? তারা জাজ ছিল না, তারা তো বিসিএস ক্যাডার, দে আর নট জাজ। এই জন্য বিভিন্ন জায়গায় দেখবেন যে নো জাজ অর ম্যাজিস্ট্রেট, আপনাদের খটকা লাগবে। এখন যদিও ওদেরকে আলাদা করে দিচ্ছে, ওদের জায়গায় বিচারকদেরকেই রিপ্লেস করছে, কিন্তু আইনটি আর সংশোধন করে নাই। কিন্তু নো জাজ অর ম্যাজিস্ট্রেট যে জায়গায় মানে ইয়ে করা, এটা ঠিকই, যারা ম্যাজিস্ট্রেট ছিল তারা জাজ ছিল না। এবার উত্তর পাওয়া গেছে। কিন্তু ওই যে ওই যে করছে ওইটাকে চেঞ্জ করে নাই, এবার উত্তর পাইছেন। এটা তো বেশি কাজ দূরের না, 2007-এর পূর্বেই তো তারা ম্যাজিস্ট্রেট ছিল, কিন্তু তারা কি ছিল না? জাজ ছিল না। এখন আমরাই ম্যাজিস্ট্রেট, আমরাই জাজ। কি ফ্রি কোশ্চেন? ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটটা হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং মানে তাদেরই সর্বোচ্চ ক্ষমতা। তাহলে এখানে যে চিফ যেটা আসতেছে, এটা কিসের ভিত্তিতে তারা আসতেছে, মানে তাদেরকে কিসের ভিত্তিতে নিয়োগ করতেছে সরকার? এটাও আমরা পড়ছি স্যার। এই অর্গানোগ্রাম দিয়েছিলাম একটা, র্যাঙ্ক ইয়ে করে সহকারী জজ সমান সমান কে, এইভাবে দিয়েছিলাম না? হ্যাঁ, এটার অর্গানোগ্রাম করে আমি ইয়ে করছিলাম, বুঝছেন? এটা অর্গানোগ্রাম আছে। সোজা কথা, আমাদের মাদার পোস্ট হলো 5টা। কি কি? সিভিল জাজ, সিনিয়র সিভিল জাজ। একটু ইয়ে দেন, এটা বুঝিয়ে দিই, তাহলে একদিক আর একদিকে ঢুকে যায়, আমার সহজ সরল পাইয়া। এই খেয়াল করেন, সার্ভিসের পদ হলো 5টা। আমাদের জাজ যারা বেসিক্যালি পদ কয়টা? 5টা। এই সিজে যারা চিফ জাস্টিস বোঝাচ্ছি না, সিভিল জাজ, খবরদার। এস সিজে সিনিয়র সিভিল জাজ, আগে যেটা ছিল সহকারী জাজ, এখন নাম কি? সিভিল জাজ। আচ্ছা, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, এডিশনাল ডিজে, আর কি ডিজে। এই কয়টা হলো আমাদের
মেইন পোস্ট। বুঝতে পারছেন না পারেন নাই? ক্লিয়ার? আচ্ছা, এই ব্যক্তিটা সিভিল জাজে একেই যদি ক্রিমিনালে দেওয়া হয়, নিজ দিয়ে উপর উঠবো, নিজ দিয়ে উপর উঠবো, একেই যদি কিসে দেওয়া হয়, ম্যাজিস্ট্রেটে দেওয়া হয়, ক্রিমিনালে দেওয়া হয়, তখন তার নাম হচ্ছে JM, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। বুঝতে পারছেন? সিভিল জাজ মাদার পোস্ট, এন্ট্রি পোস্ট যে জয়েন করলো জজ হিসেবে, তার নাম কি? সিভিল জাজ। সিভিল জাজ, এই সিভিল জাজ ধরেন 2 বছর থাকলো, এরপরে তাকে বদলি করলো। সাধারণত 2 টায়ারে কাজ করে, ম্যাজিস্ট্রেটও হয় কখনো, আবার সিভিল মামলাও বিচার করে। যিনি ম্যাজিস্ট্রেট তিনি তো ক্রিমিনাল মামলা বিচার করেন না, আবার যিনি জাজ সিভিল জাজ তিনি আবার ক্রিমিনাল মামলা বিচার করেন না। তাহলে এই সিভিল জাজকে যখন ম্যাজিস্ট্রেট হিসেবে বানাবে তখন তার পরিচয় কি? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। কিন্তু অভ্যন্তরে ও মনে মনে কি? জজ। ওর মাদার পোস্ট কি? জজ। বুঝতে পারছেন? এইখান থেকে প্রমোশন পেয়ে হয় কি 5 বছর পরে সিনিয়র সিভিল জাজ। সিনিয়র সিভিল জাজ সমান সমান ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট যাকে আমরা MM বলি, অথবা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলি। এরা কারা? এরা হলো এরা। বুঝতে পারছেন? SJM সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। বেসিক্যালি তারা কি? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। আর এরা কি? দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, সেকেন্ড ক্লাস। বুঝতে পারছেন? এইখান থেকে প্রমোশন পেয়ে কি হবে? জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ। জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ। এখন জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজে যদি আপনি ম্যাজিস্ট্রেট বানান তখন তার নাম কি? এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, SCJM অথবা ACMM। সিভিল জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, যুগ্ম জেলা জাজ, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ। আবার এই যখন মেট্রোতে বিচার করে সেশন মামলা তখন তার নাম কি? জয়েন্ট সেশন জাজ। ক্লিয়ার? এই পর্যন্ত বুঝছেন? তারপরে কি হবে? এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ। এরা যদি ম্যাজিস্ট্রেট বানাইতে চান তাহলে সে হবে CJM ম্যাজিস্ট্রেট অথবা CMM। এবার পাইছেন? CMM কারা হয়? এবার পাইছেন? এরপরে কি? জেলা জজ সমান সমান সেশন জজ। জেলা জজ আর ম্যাজিস্ট্রেট হইতে পারবে না। তাহলে ম্যাজিস্ট্রেট হইতে পারবে কোন পর্যন্ত? এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ পর্যন্ত। জেলা জজ সে যদি জেলার বিচার করে জেলার, তাহলে জেলা জজ বিভিন্ন ট্রাইব্যুনালের পদমর্যাদার, যেমন নারী শিশু ট্রাইব্যুনাল, মানব পাচার ট্রাইব্যুনাল, ওইসব ট্রাইব্যুনালে বিচারক হয় কারা? জেলা জজ পদমর্যাদার। এই পদমর্যাদার সে বিভিন্ন কোর্টে বিচার করতে পারবে, বাট জেলা জজ কখনো ম্যাজিস্ট্রেট হবে না। তা ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কি হইতে পারবে? এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, CJM অথবা CMM। ক্লিয়ার? স্যার এই যে যারা এডিশনাল পর্যন্ত হইতে পারবে তারা BCS দিয়ে যায়, এরা হতে পারবে না? সিভিল থেকে এতক্ষণ কি বুঝলাম? এইখানে বুঝলাম কি কিভাবে গেছে? এটা তো আমাদের ক্যাডার, এটা ছিল জুডিশিয়াল সার্ভিসের ক্যাডার। ওরা তো আলাদা, ওরা হবে, ওরা তো এক্সিকিউটিভ, ওরা তো আর আমাদের না, ওরা তো বিচার করতে পারে না। ওরা তো মূলত না, ওরা হলো কালেক্টর। ওরা হলো কালেক্টর। ওদেরকে সরকার তাদের দেখার জন্য, কি বলে ওটাকে, পলিটিক্যাল কমিটমেন্ট দেখার জন্য, প্রশাসন যাতে খেপে না যায়, তাদের মতো করে কাজ করে, এই জন্য কিছুটা পাওয়ার শো করার জন্য যে এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের এই যে এক জায়গায় যাইবে, পেট্রোল পাম্পে একটু জরিমানা করবে। হ্যাঁ, এসিল্যান্ডের কাজ কি? এসিল্যান্ডের কাজ কি? নামজারি এইগুলা ভূমি খাজনা আদায় করবে সে, তার কাজ হচ্ছে এইটা। এর পাশাপাশি সে পরিচয় দেয় সে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এটা হলো কিছু কিছু ক্ষেত্রে, যেটা ধরেন আমাদেরকে সরকারের এত ম্যান পাওয়ার নাই, যেমন এই জন্য মানে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত দিয়েছে যে এক্সিকিউটিভ, এই যে মোবাইল কোর্ট এক্সিকিউটিভরা যে পরিচালনা করে এটা অসাংবিধানিক। এটা সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত দিয়েছে, দেওয়ার পরে ওইটার বিরুদ্ধে আপিল করে ওটা আটকে রাখছে। বেসিক্যালি তাদের কোনো বিচার করারই এখতিয়ার নাই। এটা নাই তো, এটা তো আপিল বিভাগ বলে দিচ্ছে যে এটা না। পরে এটা হলো রায় মানে বিচার পেন্ডিং করতেছে, হাইকোর্ট এটাকে করে দিচ্ছে, অসাংবিধানিক ঘোষণা করে দিচ্ছে। বুঝছেন? ওরা তো বিচার কাজ করে না, অপরাধ আমলে নিতে পারে না। ওরা অপরাধ আমলে নিতে পারে না। আমাদের বিচার প্রক্রিয়া শুরু হয় কি দিয়ে? অপরাধ আমলে নেওয়ার মধ্যে দিয়ে।
ওদের এইসব নাই। আরে বাবু কি পড়াইলাম তাইলে আমরা? অপরাধ আমলটা কত দাঁড়ায়? 190 দাঁড়ায়। ওখানে অ্যাক্সিডেন্ট আছে? তাই কি দেন পরে না কার মাথার মধ্যে চিন্তা করে না রাখ। এগুলো তো জেনারেল আপনার ছাত্র নকল করে ওরা পাবলিক পরীক্ষার আবার আলাদা একটা আইন আছে, তাদের একটা শিডিউল করে দিছে যে তোমরা এই আইনে, সেটাও হয়েছে যে দোষ স্বীকার করা লাগবে। স্যার আমরা এবার সাক্ষীতে চলে যাই। বুঝতে পারছেন? ওটার প্রক্রিয়া ভিন্ন, যেটাকে অলরেডি সুপ্রিম মানে হাইকোর্ট বিভাগ অসাংবিধানিক বলে দিয়েছে। সরকার এই ক্যাডারটাকে সন্তুষ্ট করার জন্য কি করছে, আপিল করে এটাকে এসটি করে রাখছে এটাকে। সরকার চালাতে গিয়ে সবাইকে কারণ সরকারকে অনেক কিছু মেনটেন করতে হয়। স্যার এই যে সিলিয়ান বিচার করা কি আমরা ইন্ডিয়ান মুভিতে দেখতে পাই এখন কালেক্টর পদবিটা ব্যালেন্স করে নাই মানে ডিসি তে হয় কি, ডিস্ট্রিক্ট হয় কি, ডিস্ট্রিক্ট কালেক্টর। কমিশনার বা এখন ওইটা কমিশন ওই নামটা হচ্ছে চেঞ্জ হওয়ার একটা প্রক্রিয়া। একদিকে হচ্ছে ডিসি আর বাংলাদেশ জেলা প্রশাসক মিলে কথা কয় না, কথা কয় না। ডিস্ট্রিক্ট কালেক্টর আর ডেপুটি কমিশনার, এ কোন বাংলায় আছে জেলা প্রশাসক? কয় আমি যেটা বলা হয় ঠিক স্যার না না জেলা প্রশাসক বলতেছে হ্যাঁ জেলা চেয়ারম্যান, হ্যাঁ, কিন্তু ওরা জেলা প্রশাসক না, ওরা ডেপুটি কালেক্টর বা তারা বানাইছে, নিজের নাম দিয়ে নিচ্ছে। এখন তারা হলো মনে করেন সরকারের হর্তাকর্তা, তারা সরকারের পক্ষে তারা ডিসিশন আপনার ইয়া করে। সরকারও তার পুরোপুরি হেল্প করে, যার কারণে 1865 আইসিএস এটা ইন্ডিয়ান সিভিল সার্ভিস ব্রিটিশই তো মানে পড়লা কালেক্টর হ্যাঁ আইসিএস আইএএস হ্যাঁ, ওটা তো রয়ে গেছে। এবার এটা কালে পরিক্রমা আমাদের নাম দিয়েছে যে জেলা প্রশাসক, ডিসি অনুবাদ করে জেলা প্রশাসক। কেমনে হয়? ডিসি মানে কি, ডিস্ট্রিক্ট কালেক্টর, আর হলো ডেপুটি কমিশনার। সিম্পল। বাংলাদেশের হলো জেলা প্রশাসক হ্যাঁ, এটা বাংলাদেশে বাংলায় চলে। এটা উপর বাংলায় চলে কালেক্টর স্বাভাবিক। এটা তো তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে তারা সরকারের পক্ষে রেভিনিউ কালেক্ট করে, আর কোনো কাজ নাই। তো তাহলে এটা ভুল, এটা সঠিক স্যার এটা দিয়ে রিট করলে তো কাফি। রিট তো অলরেডি হয়ে গেছে, হয়ে হওয়া বুঝলি না, রিট তো অলরেডি হওয়া। স্যার আমরা এই অর্গানোগ্রাম বুঝছেন? এবার করবেন। বুঝতে পারছি। এতদিন খালি স্যার ওই ইসের মধ্যে লাগাই ওইদিকে বেশ লাগাইতাম। কোথায় গেছিলাম আমি? আমার কই নিয়ে গেছি অনুসন্ধানে 300 না, 353 সাক্ষ্য গ্রহণ। প্রতিশোধ দেয়। সাক্ষ্য গ্রহণ, হ্যাঁ, যে সাক্ষ্য গ্রহণ না 353 353 এই চ্যাপ্টারে আমার সবকিছু লাগবে না। তাহলে সাক্ষ্য গ্রহণটা কার কার জন্য প্রযোজ্য? জাজ এবং ম্যাজিস্ট্রেট। এই কথা বলতে গিয়ে এতগুলো ইয়ে আসছে। জাজ এবং ম্যাজিস্ট্রেট, ইনকোয়ারি এবং ট্রায়ালে। জাজ ম্যাজিস্ট্রেট কিন্তু আলাদাই ছিল, এখনো জাজ ম্যাজিস্ট্রেট আলাদা। কোন ম্যাজিস্ট্রেট আলাদা? এক্সিকিউটিভ। আচ্ছা, নর্মালি সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে আমাদের বেসিক যে জিনিসটা মাথায় রাখবেন সেটা হলো সাক্ষ্য লিপিবদ্ধ করা হয় ন্যারেটিভ ফর্মে, বর্ণনামূলক আকারে। মানে ধরেন প্রশ্ন এবং উত্তর আকারে না, না প্রশ্ন এবং উত্তর আকারে না। ও আচ্ছা না তারা বলবে না যে বলেন ঘটনার তারিখ কবে, বিচারক কি লিখবে? ঘটনার তারিখ কবে, উত্তর এত, এভাবে না। বিচারক কিভাবে লেখে? বিচারক লেখে বর্ণনা দিয়ে, ওই প্রশ্ন বাদ দিয়ে উত্তরটাকে ন্যারেটিভ আকারে লিখবে, যার দ্বারা দেখলে আপনি বুঝবেন যে এখানে এই প্রশ্নের আলোকে এই উত্তর হয়েছে। বুঝতে পারছেন? এইটা এই চ্যাপ্টারটা দেখেন 353 থেকে 365 পর্যন্ত এই চ্যাপ্টারটা। ক্লিয়ার? এর মধ্যে একটা সেকশন হচ্ছে আসামির জবানবন্দির জন্য 364, আর বাকিগুলো কার জবানবন্দি রেকর্ড করার জন্য? সাক্ষী। এটা বাদী পক্ষ হতে পারে, আসামি পক্ষ হতে পারে, কিন্তু একটা ধারা হলো আসামির জবানবন্দি, আর বাকিগুলো কার? সাক্ষী। এই পর্যন্ত বুঝছি? তাহলে দুইটার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হলো আসামির জবানবন্দি রেকর্ড করার সময় প্রশ্ন এবং উত্তর আকারে করা হয়, সাক্ষীর জবানবন্দি প্রশ্ন এবং উত্তর আকারে করা হয় না। আমি বুঝতে পারছি? এটা 365-64 দ্বারা আজকে গিয়ে পড়বেন, পড়লে দেখবেন 364 দ্বারা প্রয়োগ কখন হয়। মন দিয়ে শোনেন, 364 দ্বারা প্রয়োগ হয় তদন্তকালীন সময়ে, 164 দ্বারায় আসামির জবানবন্দি নেওয়ার সময়। ওই যে আসামির জবানবন্দি, এই যে হাউ এক্সামিনেশন অফ অ্যাকিউজড হাউ রেকর্ডেড,
ওখানে বলছি না আমরা 64তে বলা আছে না যে 364 দ্বারা বিধান অনুযায়ী গ্রহণ করতে হবে। আর একটা হচ্ছে 342 দ্বারা যখন আসামিকে পরীক্ষা করা হয়, তাহলে আসামিকে কয়টা স্টেজে পরীক্ষা করা হয়? একটা হলো তদন্তের পর্যায়ে, আর একটা হলো ট্রায়ালের পর্যায়ে। তদন্ত পর্যায়ে কত দেয়? 164, আর ট্রায়ালে 342। ক্লিয়ার? দুই ক্ষেত্রে কত দ্বারা প্রযোজ্য? 364 দ্বারা। তাহলে নর্মালি সাক্ষীর জবানবন্দি এবং আসামির জবানবন্দির পরীক্ষার মধ্যে পার্থক্য কি? সাক্ষীর জবানবন্দি হবে ন্যারেটিভ ফর্মে, প্রশ্ন লিপিবদ্ধ করবো না, শুধু উত্তরটা। আর আসামির ক্ষেত্রে প্রশ্ন এবং উত্তর। 363 দ্বারাও পড়তে হবে রিমার্কস রেসপেক্টিং ডেমিনার অফ উইটনেস, সাক্ষীর আচরণ, অঙ্গভঙ্গি। এটা বিচারক লিপিবদ্ধ করবে। এটা পরবর্তী বিচারকের জন্য রায় দেওয়ার ক্ষেত্রে খুব কাজে লাগে। হ্যাঁ, এটা লেখে। সাক্ষী সাক্ষ্য দেওয়ার সময় কান্নাকাটি করছে, উত্তেজিত হয়েছে। এটা সিভিলে পড়াইছিলাম, কিন্তু সিভিলে পড়াইছিলাম, মনে আছে? ওই এই আপনি টাকা খেয়ে সাক্ষী দিয়েছেন, ও আমার মধ্যে নাই, আপনার মধ্যে আছে। রিয়াকশন দেখে আছে না, সে ঠিক আছে, তার মানে এটা কিছু একটা আছে। আবার লজ্জা পাইছে, কথা কেন মুখ লুকিয়েছি, বুঝতে পারছেন? যৌতুক মামলায় বাদীরে জেরা করতেছে যে যৌতুক চায় না, পরকীয়া বাধা দিয়েছে বিদায়, আপনি ইয়া করছেন, কিছু কয় না। সন্দেহ আছে, দিবি না, চেতে গেছে, খেপে গেছে। কি বলছেন আপনি? আমার চরিত্র নিয়ে কথা বলছেন, বুঝা গেছে? বুঝতে হবে, এটা বুঝতে হবে তাকে। আবার যারা আইন কানুন ভালো জানে ওরা আবার বলে চিত্তে যাবি, কান্দে দিবি, মানে বিচারককে ইয়ে করার জন্য, মিসলেট করার জন্য জানে যে স্যার আইন টেন জানে, তা 2 মিনিটটা নোট করবে। তাহলে এরকম কিছু উল্টোপাল্টা কইলি খেপে যাবি, তাহলে ভাববে যে মনে হয় ঘটনা সত্য, শিখিয়ে দেয়। এইটা যদি মানে বারবার করে তাহলে তখন বুঝতে হবে কি যে শিখানো, বুঝতে পারছেন না? শিখানো। আমি একটা মামলায় কান্নাকাটি করতেছে, আমি মন করে বলছি 1 ফোঁটা পানি যদি আপনি চোখ দিয়ে বের করতে পারেন, হ্যাঁ আমি বলছি 1 ফোঁটা, তাহলে আমি ওরা আজকে হাতে ঢুকাবো। বলেন আপনি 1 ফোঁটা চোখ দিয়ে পানি, 1 ফোঁটা চোখ দিয়ে পানি বের করতে পারেন। অভিনয় রিয়াল ঘটনা যদি কেউ বলে, ধরেন একটা নির্যাতনের ঘটনা, একজন নারী বলবে, বলতে বলতে আপনার চোখ দিয়ে পানি বেরোবে, সে রোধ করতে পারবে না। আর তাকে বলা হয়েছে ঠিক আছে আপনি 1 ফোঁটা পানি বের করেন, যদি বের করতে পারেন 1 ফোঁটা পানির বিনিময়ে আমি আজকে জেলে দেবো, তারই পানি বের হয় না। মানুষ আমার খুব ইয়ে করছে, স্যার এটা কি দিল, পরে আইনজীবীরা আসতে স্যার এটা কি হইল, ও তো কাঁদতেছিল, কান্নার মধ্যে পানি নেই, ওই কান্নার সাথে আবেগ জড়িত নাই। আচ্ছা, এইটা হলো 363 দ্বারা বিচারকের এটা কাজ। তা 363, 364 বুঝতে পারছি। এখানে এই দুইটা গুরুত্বপূর্ণ। আরেকটা হলো যে আপনার ওপেন মানে আসামের উপস্থিতিতে সাক্ষী ইয়ে রেখা, এটা হলো 353। এইটা ঠিক আছে, আস্তে আস্তে আসি, একটা একটা করে আমরা ইয়ে করি। আর ইন্টারপ্রিটেশন অফ এভিডেন্স টু অ্যাকিউজড অর হিজ প্লিডার, যদি সে না বোঝে তাহলে তার ভাষা তাকে কি করতে হবে? ব্যাখ্যা করে দিতে হবে। 361। ঠিক আছে, 356টাও একটু নিজেরা পড়বেন যে সাক্ষীটা কিভাবে বিচারক নিজে লিখবে অথবা তার নির্দেশনায় অন্য কেউ লিখবে। তা যদি লেখে নিজে তা ভালো কথা, নিজে যদি না লিখতে পারে তাহলে তার কারণ একটা মেমোরেন্ডাম সে দিবে যে কেন সে নিজে লিখতে পারেনি। মেমোরেন্ডাম দিয়ে আবার কি করবে? স্বাক্ষর দিবে। এখন যদি মেমোরেন্ডাম দিতে সে যদি আনএবল হয় তাহলে সে মর্মেও আবার একটা নোট থাকবে, ব্যাখ্যা থাকবে যে কেন সে মেমোরেন্ডাম দিতে পারলো না। দায়রা কোর্টে দেখছিলাম হচ্ছে যে সাক্ষীকে প্রশ্ন করতেছে, সে অ্যানসার দিচ্ছে, পাশে কম্পিউটার টাইপ করে সে লিখছে, ওই যে তার ডিকটেশনে লেখা হচ্ছে, ওইটাই নোট রাখতে হবে। হ্যাঁ ওইটাই নোট লাগবে যে কেন সে
ইয়ে করছে বা এটা সে নিজে লেখছে না তার নির্দেশনায় লেখা হয়েছে, বুঝতে পারছেন? এটা একটু কোর্টে যারা যান আপনারা দেখবেন, একটু পরিষ্কার বলবেন আচ্ছা উনি যে টাইপ করছে দেখবেন এখানে লেখা থাকবে যে আমার কথিত ও নির্দেশ ক্রমে লিখিত, নির্দেশনা মতে লিখিত, এটা লেখে। আর যদি নিজে, যেমন আমি যে নিজে টাইপ করে লিখেছি আমার নিজ কর্তৃক টাইপকৃত, এটা হলো আমার একটা মোরাল অব্লিগেশন যে এটা কীভাবে হলো, এটা কি মানে আমি লিখছি না আমি নিজে টাইপ করছি না অন্য টাইপ করছি, আমার হাতের লেখা নাকি অন্যের হাতের লেখা, এখানে শেষ আলোচনা। তাহলে সাক্ষীর পরে কি দেবো? সাক্ষী জাজমেন্ট, রায় দিয়ে দেবো। তো পরের চ্যাপ্টারে আসি আমরা, 366 থেকে এই চ্যাপ্টারটা, চ্যাপ্টার 26 জাজমেন্ট। জাজমেন্টের কমন কথা বলি, সব মিলিয়ে নেবেন। কমন কথা মনে থাকবে? কমন কথা বলবো 5 মিনিটে, এরপরে এটা আবার নিজেরা পড়ে আমাকে আগামী তারিখে পড়া দেবেন। জাজমেন্টের প্রথম কথা হচ্ছে জাজমেন্ট সাক্ষী যেমন ওপেন কোর্টে লিপিবদ্ধ করতে হয়, জাজমেন্ট ওপেন কোর্টে দিতে হবে এবং আসামির উপস্থিতি দিতে হবে। যদি আসামি জেলে থাকে জেল থেকে আনতে হবে, যদি মুক্ত থাকে তাহলে নোটিশ করতে হবে, নোটিশ করে যত তারিখ জাজমেন্ট হবে তোমাকে আসতে হবে। এ পর্যন্ত বুঝছি? 1 নম্বর বিধান বলেন কি? ওপেন কোর্টে আসামির উপস্থিতিতে, আসামির উপস্থিতিতে, জেলে থাকলে জামিনে থাকলে নোটিশ করে আনতে হবে। পলাতক থাকলে তো ভিন্ন কথা, বাড়িতে আমরা নোয়াখালী না, বাড়ি কই? এই যে তাহলে আপনি নোয়াখালী প্রশ্ন করছেন কেন? আমাদের পলাতক থাকলে তার জন্য কোনো বিধানই নাই। পলাতক চার্জ করছে কি, চার্জ করে শুনিতে হবে, ওর নাই। যদি বলি যে ওর অনুপস্থিতিতে মানে চার্জ করে শুনে নি লাগবে, তো তো জীবিত হবে না, ওর তো ইন্ডিয়াই থাকবে, চার্জই হবে না, তাহলে আমি ইন্ডিয়া থাকবো, বাংলাদেশ যাবো না, আমার বিচার হবে না, না তা হবে না। কি কইলাম তাহলে সে পদ্ধতিটা কি? সে পদ্ধতিটা কি? অনুপস্থিতিতে পদ্ধতি কি? প্রথমে সমন দিবেন, ওয়ারেন্ট দিবেন, না আসলো প্রোক্লামেশন, অ্যাটাচমেন্ট, পত্রিকা বিজ্ঞপ্তি, এবারে যাও বাবু তুমি থাকো থাকো মামুরি বেড়াও কিছুদিন। হ্যাঁ এবার বুঝছেন না? তারপরে তো একবার ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া শুরু হয়ে গেলে এরপরে ও আইলো কি না আইলো এটা আমার দরকার আছে নাই, রায় দিয়ে দেবো। আপনি আপনাকে আমি নোটিশ দিচ্ছি, আপনি আসেন নাই, শেষ, আমি আমার দায়িত্ব পালন করছি। এখানে আমি বলতে কে? কোর্ট। এ পর্যন্ত ক্লিয়ার? কোন পর্যন্ত? ওপেন কোর্টে রায় দিতে হবে, রায় দিতে হবে, আসামিকে হাজির করতে হবে। যদি না আসে কি রায় দিব না? না, পরে জানাবো, আসলে আসবে, না আসলে যাও মামুরি খাও, বেরো আরো কিছু আম কাঁঠাল খাও। গেল এইটা, এটা তো এখন আইনি সামনে আইতেছি। এখন সেটা কি? সেটা হলো যে রায়ের সামারি পড়বেন, সামারি তো বুঝি, জিস্ট। যদি আসামি পক্ষ অথবা তার আইনজীবী বা প্রসিকিউশন পক্ষ চায় তাহলে ফুল জাজমেন্ট আপনাকে পড়ে শুনতে হবে। এবার পাইছেন উত্তর নাকি পান নাই? যা হয় তাহলে সব পড়ে শুনতে হবে। যদি তারা কি করে, যদি তারা এই যে দেখেন 366 সাবসেকশন অন এর ক্লোজ এ, judgment shall be explained in open court either immediately after the termination of trial or some subsequent time of which notice shall be given to the parties or their pleader. তাহলে রায় কখন লিখবো? শুনানি শেষ হওয়ার সাথে সাথে রায় দিয়ে দিতে পারবো, অথবা পরবর্তী কোনো দিনে। যদি পরবর্তী দিনে দিতে চাই তাহলে পক্ষকে কি করতে হবে? নোটিশ দিতে হবে। অ্যান্ড ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোর্ট, কোন ভাষায়? কোর্টের ভাষায়। or in some other language which the accused or his pleader understand. কোন ভাষায়? তাহলে দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু চার্জের ভাষা পড়ছি আমরা, সাক্ষ্য গ্রহণের ভাষা আছে, আবার এখানে জাজমেন্টের ভাষা। কমন ভাষা কি? আদালতের ভাষা। অথবা বলছে কি এখানে আসামি যেভাবে বুঝে সেই ভাষা। প্রোভাইডেড দ্যাট, এই যে দেখেন শর্ত থাকে যে দ্য হোল জাজমেন্ট শ্যাল বি রেড আউট, পূর্ণাঙ্গ জাজমেন্ট পড়তে হবে বাই দ্য প্রিজাইডিং জাজ ইফ হি ইজ রিকোয়েস্টেড সো টু ডু আইদার বাই দ্য প্রসিকিউশন অর দ্য ডিফেন্স। উত্তর পাইছেন? বলছি এই লাইন পড়ার আগে বলছি না, বলছি এই লাইন পড়ার আগেই তো আপনার প্রশ্নের আগে উত্তর দিয়ে দিছি না, যে যদি
তাকে প্রসিকিউশন অথবা আসামি পক্ষ কর্তৃক অনুরোধ করা হয়, তাহলে পুরো জাজমেন্ট তাকে পড়তে হবে। ওকে, আর বলছিলাম কি, আসামি যদি জেলে থাকে আনাইতে হবে, সাবসেকশন 2 এর কথা। সাবসেকশন 3 বলছে যে হ্যাঁ আয় নাই, এই জন্য জাজমেন্ট ঘোষণা করলে এই জাজমেন্টটা কি হবে না, অবৈধ হবে না। কি বলছে সাবসেকশন 3 পড়েন। No judgment delivered by criminal court shall be deemed to be invalid. Deemed to be invalid. Only by the absence of any party of his pleader on the day or from the appellant's notified for the delivery thereof, or of any omission, discharge, or defect in serving of the parties or মানে ওদেরকে ডাকা হয়েছে বা আসেনি। notice of the suspect. আমার রায় অবৈধ হবে না। ক্লিয়ার? আচ্ছা, ওকে, হবে না। স্যার অনেক সময় কোর্ট বয়কট করে, এটা কি রায়ের সময় করে না এর আগে? কে করে বয়কট? আইনজীবীরা আইনজীবীরা বয়কট করে ভিন্ন কারণে, এটা অন্য কারণে। তাদের সাথে পাশে ধরেন বিচারকের সাথে তার আচরণে তারা ইয়ে হয়, সন্তুষ্ট হয় না, তারা তারা যেভাবে চায় সেভাবে কোর্ট ইয়া দেয় না। ওটা না বসে না। বিশেষ করে ফৌজদারি মামলায় আইনজীবীদের চাওয়াই থেকে জামিন, যে বিচারক জামিন কম দেয় তাকে পছন্দ করে না। সরাই দেয়। হ্যাঁ, এই বিষয় থাকে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ অফ জাজমেন্ট, কন্টেন্টস অফ জাজমেন্ট, রায়ের ভাষা কি হবে? এভরি জাজমেন্ট শ্যাল এক্সেপ্ট আদারওয়াইজ এক্সপ্রেসলি প্রোভাইডেড বাই দিস কোর্ট বাই রিটেন বাই প্রিজাইডিং অফিসার অফ দ্য কোর্ট। কে লিখবে? প্রিজাইডিং অফিসার। প্রিজাইডিং অফিসার কে? ওই নির্বাচন কমিশনের প্রিজাইডিং অফিসার না, যে কোর্টের যে পেশকা প্রিজাইডিং অফিসার, বিচারক। প্রিজাইডিং অফিসার অফ দ্য কোর্ট কে? বিচারক। জাজ হচ্ছে ওই ইসের অফিসার, আদালতের প্রিজাইডিং অফিসার, জাজ বা ম্যাজিস্ট্রেট। তাহলে জাজমেন্ট কে দিবে? প্রিজাইডিং অফিসার। আচ্ছা, অর ফ্রম দ্য ডিকটেশন অফ সাচ প্রিজাইডিং অফিসার, অথবা তার নির্দেশে লেখা হবে। সে নিজে লিখবে অথবা তার নির্দেশে লেখা হবে। ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোর্ট, কি ভাষায়? আদালতের ভাষায়। অর ইন ইংলিশ। তাহলে এখানে বলছে কি, ইংলিশে অথবা আদালতের ভাষায়। আর 366 দ্বারা কি বলছে? কি ভাষায়? বসে বসে। এখানে কি পার্থক্য আছে? আদালতের ভাষা না, পার্থক্য নাই? না না না, 366 বলছে কি পড়েন আগে, আদালতের ভাষা। রায় ঘোষণা করবেন কি ভাষায়? In the language হ্যাঁ, ইংলিশ আছে? ইংলিশ নাই। আর বলছে উকিল অথবা তার আসামি যে ভাষায়। আর এখানে বলছে কি, রায় লেখবা কি ভাষায়? ইংলিশে অথবা আদালতের ভাষায়। তাহলে কি মানে ইংরেজিতে এখানে নাই, এখানে আছে। আবার এখানে উকিল আছে, এখানে উকিল নাই। তাহলে কি পার্থক্য আছে না নাই? কনফ্লিক্টিং, কন্ট্রাডিক্টরি কিনা? কন্ট্রাডিক্টরি না, বুঝতে হবে। এটা হলে রায় পড়ে শুনাইবেন, আর এখানে বলছে রায় লিখবেন। আপনি ইংরেজিতে লিখতে পারেন কিন্তু পড়বেন ওর ভাষায়, ও যে ভাষায় বসে। না, বাংলায় না, নিউখালী ভাষায়। বুঝছেন নি? অথবা সিলুটি ভাষায় লেখছেন আপনি বাংলায়, কিন্তু ওই বোঝে না। আন্নে রে 7 বছরের জেল দিইলু, হ্যাঁ বুঝতে হবে। আসামি যদি চায়না হয়, চাইনিজ হয়, তাহলে তার ভাষায় আপনি লিখবেন হলো ইংরেজিতে অথবা আদালতের ভাষায়। শুনাইতে হবে ও যে ভাষা বোঝে, বা আদালতের ভাষায়। এবার ক্লিয়ার? পেশায় যেত না? যদি গভীরভাবে পড়তেন যে তুই কি কয়, 66তে কইল এক কথা আর 67তে কইল আর এক কথা, দুই কথার মানে ক্লিয়ার। আপনি যে ভাষায় লেখেন, লেখার জন্য 367 ওরে পড়ে শুনাইবেন আদালতের ভাষায় অথবা ওর ভাষায় 66তে। বুঝতে পারছি? তাহলে আঞ্চলিক ভাষা বোঝে, তাহলে স্যার চাইনিজ ইংলিশ বোঝে না, তাহলে ওরা তো এটাই শোনায়। ওটাই শুনিতে হবে। ওকে, এই আলোচনা শেষ। জাজমেন্টে কি কি বিষয় থাকবে? জাজমেন্টে 3টে বিষয় থাকবে। দেখেন, পয়েন্টস ফর ডিটারমিনেশন পেয়েছেন? Is judgment alternative? এই যে and shall contain, and shall contain the point of points for determination 367 দ্বারায়। এটা আপনাদেরকে পড়াইছি আমি সিভিল পড়ার সময়। সিভিলের জাজমেন্টে 4টা বিষয় থাকে: বিবেচ্য বিষয়, সিদ্ধান্ত, ব্রিফ স্টেটমেন্ট অফ দ্য কেস এবং সিদ্ধান্তের কারণ। মনে আছে না? নাই? নাই।
অর্ডার 20 পড়াইছি জি স্যার। যে জাজমেন্টের মধ্যে কি কি থাকতে হবে, বিচার্য বিষয়, এরপর হলো ব্রিফ স্টেটমেন্ট সংক্ষিপ্ত বিবরণ। বিবরণ, সিদ্ধান্ত, সিদ্ধান্তের কারণ। জি স্যার। ক্রিমিনাল মামলায় ব্রিফ স্টেটমেন্ট দরকার নাই, শুধু বিবেচ্য বিষয়, এই যে পয়েন্ট অর পয়েন্টস ফর ডিটারমিনেশন, বিচার্য বিষয়, সিদ্ধান্ত আর সিদ্ধান্তের কারণ। মনে হয় কথা এই খেয়ে হারাই ফেলতেছে। না স্যার। এটা কি আপনি জাজমেন্ট লিখবেন, আপনার জাজমেন্টে কি থাকা লাগবে? জি স্যার। থাকা লাগবে আপনার সিদ্ধান্ত কি, সিদ্ধান্ত। সিদ্ধান্তের কারণ কি, আর কি কি বিষয় বিবেচনা করে এই সিদ্ধান্তটা আপনি নিলেন। এটা থাকবে ফৌজদারি মামলার জাজমেন্টে। আর সিভিল মামলার জাজমেন্টে কয়টা বিষয় থাকবে? 4টা। একটা জিনিস বেশি, মামলার সংক্ষিপ্ত বিবরণ থাকবে। এখানে সংক্ষিপ্ত বিবরণ না দিলেও চলবে, তারপরেও আমরা সংক্ষিপ্ত বিবরণ দেই। ক্লিয়ার? একটু দেখা যায়। এই যে, এবং এতে কি থাকবে? বিচার্য বিষয়, সে সম্পর্কে সিদ্ধান্ত, সিদ্ধান্তের কারণ সমূহ থাকবে। থ্যাংক ইউ স্যার। পাইছেন এবার? এই 3টা 367 সাবসেকশন 1 এর মাঝামাঝি পড়বে। এই যে লাস্টের থেকে 2 নম্বর সেটা তো পরে, আগে তো আপনি লিখবেন যে রায়ের মধ্যে কি থাকা লাগবে, এরপরে তো আপনি থাকবেন যে তাকে কোন ধারায় আপনি কি দিচ্ছেন, শাস্তি দিচ্ছেন, সে কারণ থাকবে না, সে কারণ তো আগেই বলেছি কারণ থাকবে। এরপর আপনি স্পেসিফিক্যালি ধরেন আপনি তার বিরুদ্ধে 5টা ধারায় চার্জ গঠন করছেন, একটা ধারা প্রমাণিত হয়েছে, বাকি 3টা প্রমাণিত হয় না, তাহলে ওই 3টে আপনাকে কি দিলে হবে? খালাস। আর যেটা সাজা সেটা সুনির্দিষ্টভাবে আপনাকে উল্লেখ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, 368 ঝুলাই ব্যবস্থা। এরপরে 367 সাবসেকশন 4, ইফ ইট বি এ জাজমেন্ট অফ অ্যাকুইটাল, খালাসের জাজমেন্ট হলে বলতে হবে তাকে এখনই কি দেওয়া হোক, মুক্তি দেওয়া হোক, খালাস দেওয়া হোক। ক্লিয়ার? খালাসের মুক্তি তো স্যার না, খালাস দিলেন, এখন ও জেলে আছে, তাহলে ওরা কি করা লাগবে? সাথে সাথে রিলিজ দিতে হবে না, এইটা এখানে বলছি, বি অ্যাকুইটেড, তাকে মুক্ত করে দাও, সে দাও। আমি জাজমেন্ট দিলাম খালাসে, এখন তুমি কি করবো তারে? তুমি তো আটকে রাখছো, ছেড়ে দাও, ছেড়ে দেবে। কঠিন সেই মজা আছে। মজা। If the accused is convicted, subsection 5, of an offence punishable with death মৃত্যুদণ্ড দণ্ড নেওয়া or in the alternative অথবা অন্য কিছু। with transportation for life or imprisonment for a term of years, Yes. the court shall in its judgment state the reason for the sentence awarded. এটা তো আগেও বলছি আমরা, যে শাস্তি দিলে তাহলে অবশ্যই শাস্তি মানে সিদ্ধান্তের কি লাগবে? কারণ লাগবে লাগবে। আচ্ছা, এরপরে 368 মৃত্যুদণ্ড দিলে, ওই যে বাংলা সিনেমা দেখছেন না, যে মৃত্যু কার্যকর না হওয়া পর্যন্ত কি করতে হবে? ঝুলে রাখতে হবে। এইটা বাংলা সিনেমার সাথে মিল আছে, বলে না, মৃত্যু কার্যকর না হওয়া পর্যন্ত তাকে কি করতে হবে? ঝুলে রাখতে হবে। কোথায় বলা আছে? 368 ধারা। আচ্ছা, এরপরে দেখেন কম্পেয়ার করে পড়াই, সিভিলে তো পড়াইছি, এখন আবার কি ম্যাজিস্ট্রেট সিআরপিসি পড়াচ্ছি। সিভিলের সময় মনে আছে কিনা, জাজমেন্ট, সিভিলের জাজমেন্ট পরিবর্তন করা যায় না, যায় না? যায়। রিভিউ, ক্লারিক্যাল মিস্টেক আর অ্যারিথমেটিক্যাল মিস্টেক, কয়টা কারণে? 3টা। এখন 369 পড়েন, ফৌজদারি মামলার জাজমেন্টের কি খবর? আদালতের আদালতন করবে Other provided by the court by any other law for the time being, courts of court when it has signed its judgment shall alter or review the same except to correct clerical error. ক্লারিক্যাল এরর, শুধু করণিক ভুল। আর সিভিলে কয়টা? 3টা। ক্লারিক্যাল, অ্যারিথমেটিক্যাল আর হলো রিভিউ। রিভিউ। এখানে কোনো রিভিউ নাই। সিভিলে কি আছে? করণিক ভুল। রিভিউ আছে, হ্যাঁ, রিভিউ আছে। রিভিউর মাধ্যমে আপনি অর্ডার বা জাজমেন্ট কি করতে পারবেন? পরিবর্তন করতে পারবেন। ফৌজদারিতে রিভিউ নাই, আছে? নাই। তাহলে আপনি জাজমেন্ট শুধু একটা ক্ষেত্রে কারেক্ট করতে পারবেন, কি ক্ষেত্রে? করণিক ভুল। মনে থাকবে? সিভিলও পড়াচ্ছি। জি স্যার। সিভিলে কয়টা? সিভিল 3টা। কি কি? রিভিউ, ক্লারিক্যাল আর অ্যারিথমেটিক্যাল। মনে থাকবে? স্যার। আচ্ছা, 373 দ্বারা স্যার এই যে
অফিসিও যে আদালতের ক্ষমতা যখন থাকে না তখন মানে ওই যে স্বাক্ষর হয়ে যাওয়ার পরে এটাকে বলে ফাংশনাস অফিসিও, মানে রায়ের স্বাক্ষর হয়ে গেছে তো তার এখানে আর কোনো ক্ষমতা নেই, কর্তৃত্ব শেষ। এটা হচ্ছে রিভিউ ক্লারিক্যাল স্যার আপনি এটা সিভিলে। সিভিলে হুম সিটি একটা কোশ্চেন একটু করে হুম আমি খতিয়ান সংশোধন মামলা করেছি, তো ডাক সংশোধনের মামলা করেছি আমি, মামলা জাজমেন্ট হয়ে গেছে, বাট আমি আর্জিতে ভুল করেছিলাম, আর্জির আলোকে আমার জাজমেন্ট দিয়ে দিয়েছে। এখন আমি এটা সংশোধন করার জন্য কি আমার আপিল নিতে হবে না আমি সংশ্লিষ্ট আদালতে? আবার বললেন তো একটু। আমি খতিয়ান সংশোধনের মামলা করেছি, আমি যখন আর্জি দিয়েছি তখন আর্জিতে আমি ভুল করেছি, আর্জির আলোকে জাজমেন্ট হয়ে গেছে। এখন আমার এটা আমি জাজমেন্ট যখন হয়েছে তখন আমি এক্সিকিউশনে যখন গেছি, এক্সিকিউশনে এটা ধরা পড়ছে, তখন আমি এটা সংশোধনের জন্য কি 151-তে অ্যাপ্লিকেশন করবো না? 151-তে এটা আপনার উচ্চ আদালতের সিদ্ধান্ত আছে, 151-তে চাইলে পারে, 151-তে চাইলে পারে। স্যার রিভিশন করতে বলবেন? না না, ওই কোর্টে যাবে, রিভিশন কেন করবে? রিভিশন হলো কি, যদি কোর্ট কোনো ভুল করে থাকে, কোর্ট তো কোনো ভুল করেনি, ভুল তো হয়ে রয়েছে, কোর্টের তো কোনো ভুল হয়নি, কোর্ট কোনো ভুল করছে, হ্যাঁ সে যেটা করছে সেই অনুযায়ী ডিগ্রি প্রস্তুত করছে। হ্যাঁ 373 দ্বারা কোর্ট অফ সেশন টু সেন্ড কপি অফ ফাইন্ডিং অ্যান্ড সেন্টেন্স টু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। যদি এই রায়টা কোর্ট অফ সেশন দেয় তাহলে তার রায়ের একটা কপি সিজিএম, সিএমএম এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবে। আজকে তো স্যার মিরাজটা দণ্ড দিলাম না এইভাবে যে। ঠিক আছে, জি স্যার। রায় হয়েছে? জি স্যার। স্যার তাহলে একবার দণ্ড দিয়ে দেন। জেলা ম্যাজিস্ট্রেট ডিসি না, হ্যাঁ এই রায় কপি ডিসিতে ধরে দেবে। হ্যাঁ, আর ফাঁসিতে ঝুলানোর জন্য। কারণ তার তো কিছু ফাংশন থাকে, তার কিছু কি থাকে, ফাংশন থাকে। তাহলে আজকের হোমওয়ার্ক কত ধারা থেকে কত ধারা পর্যন্ত বিস্তৃত হচ্ছে? 221 থেকে 240, 221 থেকে 239, 353 থেকে 365, 366 থেকে 373, 221 থেকে 239 আর 40 353 থেকে 373 পর্যন্ত, 346, 347, 349, 346 থেকে 373, 300, আবারও খেয়াল করেন 221 থেকে 239, 353 353, 365, 366 থেকে 373, 373, 347, 349, এগুলো আমরা আলোচনা করেছি। ঠিক আছে, এখন আপনাদের কাজ কি এই সেকশনগুলো পড়ার পাশাপাশি, এগুলো পড়ার পাশাপাশি 404 থেকে রাফিল হ্যাঁ 431, 431, 435 থেকে 439-এর বি এ, 39-এর এ, এইগুলো হলে আমাদের পিয়া শেষ হচ্ছে, মামলা কার্যক্রম শেষ, প্রসিডিউর শেষ। এরপরে আমরা মিসসেলেনিয়াস কিছু পড়বো, মানে সেকশন আছে যেটা প্রয়োজন হয় মাঝে মধ্যে, সেগুলো আমরা পড়বো। ক্লিয়ার? আচ্ছা, সময়ের কাজ সময়ে যদি শেষ না করেন তাহলে পরে নিজেরা কিন্তু ঝামেলা পড়বেন। এটা বলে ফেলছি। স্যার চলেন বেরোই, আপনার সাথে আমি একটু যাই। কিভাবে যাবেন? আমার এখন গাড়ির টিকিট কেটে আমাকে এখন সাইদাবাদ থেকে আচ্ছা ঈশান আমাদের সময় হয়ে গেছে না? জি স্যার, হ্যাঁ সময় পেয়ে গেছে। স্যার ইম্পর্টেন্ট কথা কি বলছেন ভাই? ওটা বলতে শুনছেন কিনা? এটা তো শুনছেন 435 শুনছেন, না আমাদের সময় বলছি না, ওইটা তো বলছেন। হ্যাঁ ওটা বলে দিন। স্যার
167 ধারা 30 রিমান্ড নিতে পারে এবং এটা ছাড়া কোন কোন ম্যাজিস্ট্রেটরা নিতে পারে বা দিতে পারে রিমান্ড ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এবং ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণী ক্লাস টেম্পোর্ট এখানে দেন ক্লাস টেম্পোর্ট খানা দানা সব ওইখানেই তো থাকবে। হ্যাঁ ওটা আছে আলাদা অবস্থা আছে ঠিক আছে, জাহাঙ্গীরনগর গেছিল। বাসের দুল করছি এটা সাধারণ থেকে এসে ঠিক আছে, দিতে হবে ডোরটাই লাগা গত ইয়াদের পরীক্ষাটা কি পড়া দিয়েছিলাম বলেন একটু। দিয়েছিলাম হচ্ছে চার্জ 221 থেকে 240 আর হচ্ছে 1 থেকে 35 35 পড়ছেন মানে শহীদ? হ্যাঁ পড়া ধরি একটু নাকি? পড়া হয়েছে? 4 থেকে কত? 221 থেকে হ্যাঁ এখন বই বন্ধ করেন, পড়া ধরবো। ইমানের সহিত সব কি নিজস্ব লোক? অনলাইনে কজন? অনলাইনে না স্যার, রেকর্ডিং আমাদের ডিস্টার্বের দিকে রেকর্ডিং ভিডিও করতেছে স্যার, ইয়া নাই অনলাইনে দেন ভিডিও করে দিয়েছে। হ্যাঁ স্যার অনলাইনে জমা সামনে কমার্সের জন্য পরে ইয়ে করবে। পরে দিয়ে দিয়েছে। আচ্ছা তাহলে পড়াটা ধরি আগে। আমি বলেন তো 29-এর সিতে সরকার কাকে কাকে কোন মামলা বিচার করার ক্ষমতা দিতে পারে? 29-এর সিটে হলো যে সরকার হলো প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট এবং ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটকে আপনার 7 বছর পর্যন্ত দণ্ড দিতে পারে এমন মামলা। হয় নাই দেখি নোয়াখালী না কই দর্শক? হ্যাঁ বলেন। দেখে লাভ কি আপনি যদি এই পড়া না পড়েন? এই ইয়াং বলেন কেন? হ্যাঁ 29C কে কে পারবেন হাত তোলেন? বলেন তো আপনি বলেন। হ্যাঁ হ্যাঁ মৃত্যুদণ্ড কে কে পারবে? হ্যাঁ পারবে কে? মৃত্যুদণ্ড ছাড়া কে পারবে? হ্যাঁ হ্যাঁ এই যা ভুলে গেছি। হ্যাঁ বলেন। সিএমএম, সিজেএম এবং অতিরিক্ত এডিশনাল যে এরা মৃত্যুদণ্ড ব্যতীত যে কোনো ধরনের শাস্তি দিতে পারে। শাস্তি দিতে পারবে না স্যার, বিচার করতে পারে। বিচার করতে পারবে। তারপরে হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এরা মৃত্যুদণ্ড ব্যতীত যাবজ্জীবন কারাদণ্ড এবং 7 বছরের 7 বছর না 10 বছর পর্যন্ত তারা বিচার করতে পারবে। 10 বছর ঊর্ধ্বে নয়। হ্যাঁ 10 বছরের ঊর্ধ্বে নয়।
কি অবস্থা দেখছেন? পারলো কয়জন মাত্র? একজন। মুকাদ্দেস হয়তো বা খুশখুশ করতেছে যে সে পারত। হ্যাঁ একটু আগে এটা সুন্দরভাবে শিখেছি। হ্যাঁ, তাহলে ধরে নিলাম আপনিও এটার মধ্যে আছেন, আপনি পারতেন নাকি? তাহলে আপনি বলেন এই 29 সিতে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট কত বছর পর্যন্ত শাস্তি দিতে পারবে কোন ধারা অনুযায়ী? স্যার 29 সি আর 33 ক, হ্যাঁ এই 33 ক ধারা অনুযায়ী সে হচ্ছে স্পেশাল পাওয়ারে 7 বছর পর্যন্ত দণ্ড দিতে মানে এটা কি সিজিএম যে মৃত্যুদণ্ড ব্যতীত মামলা বিচার করতেছে সে আর প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট উভয়ই কি সমান? না, প্রশ্ন বোঝেন নাই? ওইখানে বিচার করতেছে দুইটা স্ল্যাবে না? দুইটা স্ল্যাব। দুইটা স্ল্যাব। একটা স্ল্যাব হচ্ছে মৃত্যুদণ্ড ব্যতীত যে কোনো অপরাধের বিচার, সেটা কে করে? সিজিএম, সিএমএম আর এসিজিএম, ঠিক আছে? আর এর বাইরে আর একটা স্ল্যাব হচ্ছে মৃত্যুদণ্ড পারবে না, যাবজ্জীবন পারবে না, আর ইমপ্রিজনমেন্টের ক্ষেত্রে অনধিক 10 বছর কে পারবে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। তো এখন হয়তো 29 সিতে তারা ক্ষমতাপ্রাপ্ত হইল, এই প্রকৃতি সাজা দিতে গেলে কত দূর দিতে পারবে? এই প্রকৃতিতে হচ্ছে তারা 32-এ তো ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটটা পায় না। এই যে 19 33 কতে 33 কতে 33 হ্যাঁ কতে তারা শাস্তি মানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হচ্ছে স্পেশালি 7 বছর পর্যন্ত দিতে পারে। হ্যাঁ, আর ওই সিজিএম যে মৃত্যুদণ্ড, এটি হলো কমন কথা, এটি কথা ঠিক আছে, but কনফিডেন্সের অভাব। মানে কনফিডেন্সের অভাব, এটা মাথায় রাখতে হবে। এই আপনি কি চিন্তা করতেছেন? সত্য কথা বলবেন। স্যার খেয়াল করতেছে যে কোনটা প্রশ্ন করবে। এই জনাব সামনে আসেন, এই ওনার বসতে দেন, মনোযোগী জনাব। আপনি আপনি আর একদিকে থাকছেন। হ্যাঁ হ্যাঁ 29 সিতে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট হুএভার হি মে বি, সিজিএম হোক, সিএমএম হোক, অথবা যেই হোক, সে ক্ষমতাপ্রাপ্ত হয়ে 33 বিচার করে সাজা দেওয়ার সময় তার হাইয়েস্ট পানিশমেন্ট দিতে পারবে 7 বছর। কত ধারা অনুযায়ী? 33 ক। 33 ক বুঝতে পারছি নাকি পারি নাই? এই ক্ষেত্রে সাজা দেওয়ার ক্ষেত্রে সিজিএম, সিএমএম এর যে পাওয়ার প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের একই পাওয়ার, বিচারের ক্ষেত্রে ওইখানে একটু ভিন্ন। তারা মৃত্যুদণ্ড ব্যতীত যে কোনো অপরাধ বিচার করতে পারবে, আর এখানে 10 বছর, আর ওগুলোও পারবে না। ক্লিয়ার? দুঃখজনক। আচ্ছা, এখন ধরেন আমাদের মাঝে প্রশ্ন আসতে পারে কিনা যে লাভ কি? তুমি বিচার করাইলা মৃত্যুদণ্ড ব্যতীত, মানে কি যাবজ্জীবন কারাদণ্ডের অপরাধের বিচার তুমি করাইলা, আর সাজার সময় আমার বলে দিলা 7 বছরের বেশি দিতে পারবো না, তাহলে লাভ কি? সুন্দর একটা প্রশ্ন। কথা বোঝা গেছে? ইমানের সহিত বুঝছেন না, বোঝেন নাই? হ্যাঁ মানে এত কষ্ট করলাম, আমি রায় দিতে পারলাম। হ্যাঁ, আমি আমি দিলে আমি কয় বছর? 7 বছর। তাহলে আমার দিয়ে করাই লাভ কি? হ্যাঁ হ্যাঁ, আমার দিয়ে নাড়াইছে লাভ কি? খাইতেই তো দিন না দাও নাকি? পুরো প্লেট ভর্তি খাবার দিলা, বললা 7 লোকমা, 7 লোকমা। এটা উত্তর আছে। উত্তর কি? উত্তর হচ্ছে যখন দেখবে হায়ার পানিশমেন্ট দেওয়া দরকার। হায়ার পানিশমেন্ট বুঝি, আমার লিমিটের বাইরে গিয়ে দেওয়া দরকার, সেই ক্ষেত্রে কি করবি? সেই ক্ষেত্রে মামলাটা এটা যদি তৃতীয় শ্রেণীর এবং দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হয়, তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট ট্রান্সফার করবে। আর যদি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হয়, বেসিক্যালি সিজিএম এবং সিএমএম ওনারাও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তাহলে ওনারা কি করবে? ওনারা মামলাটা দায়রা আদালতে ট্রান্সফার করবে। কে কে বুঝেন না এই কথাটা? হ্যাঁ, মানে আমি সাক্ষীটাকে নিলাম, নেয়ার পরে আমি দেখতেছি আমার যে লিমিটেশন আছে, আমি যতটুকু সাজা দিতে পারবো, এই সাজাটা তাদের অপরাধের জন্য যথেষ্ট নয়, আরও বেশি দরকার। তখন আমি কি করব? তখন আমি এটা ট্রান্সফার করব। ক্লিয়ার? 347 হচ্ছে
46 আর হলো 49 বের করেন, আমরা আজকে একবার এরকম ধরে ধরে পড়বো। তি- 347 দেখেন কি দেওয়া আছে, প্রসিডিউর হয় আর হায়ার পানিশমেন্ট শুড বি ইনফ্লিক্টেড অন অ্যাকিউজড। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে কার কথা বলছে দেখেন, বলছে অন্য আইনে যা কিছুই থাকুক না কেন, এই আইনে যা কিছুই থাকুক না কেন, এবারে ম্যাজিস্ট্রেট অফ দ্য ফার্স্ট ক্লাস ইজ অফ ওপিনিয়ন, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের যখন সে এই মত দেয়, আফটার রেকর্ডিং দ্য এভিডেন্স ফর দ্য প্রসিকিউশন, দ্যাট ইফ দ্য অ্যাকিউজড অর হোয়ার মোর অ্যাকিউজড দ্যান অন আর বিং ট্রাইড, যখন একাধিক আসামিকে একত্রে বিচার করা হয়, এনি অফ সাচ অ্যাকিউজড ইজ কনভিক্টেড, he should receive a punishment more severe than which such magistrate is empowered to inflict. অ্যাকচুয়ালি সে দোষী সাব্যস্ত হয়েছে, কনভিক্টেড মানে কি, দোষী সাব্যস্ত হয়েছে, এখন তাকে শাস্তি দেব, যে শাস্তি দেওয়া দরকার সেটা আমি পাচ্ছি না, তখন আমি কি করব, আমি মামলাটা কার নিকট প্রেরণ করব, দায়রা আদালতে। ক্লিয়ার? কত ধারা কথা, 347। তাহলে 347 কার কার জন্য, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, বোঝা যায় কথা। 347 কার সাথে সম্পর্কিত, শুধু ওইটা না, শুধু ওইটা না, পড়াশোনাটা বুঝে বুঝে করলে আপনাদের ভালো লাগবে, বাট সেজন্য এই যে পড়া দিছি, পড়া পড়েন নাই, আমি হতাশ, বুঝছেন না, বোঝেন নাই, সকাল 7:30 শুরু করছি এই জন্য বলছি যে কারা আছে, পরে নামাজের সময় বলবো, যেহেতু এটা রেকর্ড হচ্ছে, কিছু মেসেজ দেব নামাজের সময়। আচ্ছা, তাহলে ওই জিনিসটা একটু বুঝতে গেলে একটু সেকেন্ড শিডিউলটা বের করেন, আর না বুঝলে একটু বলবেন যে স্যার বুঝি নাই, ওইখানে একটা বোতল একটু দেন আমারে, একটু পানি খাই, খাওয়া যাবে না পাপ হবে? 380 ধারাটা দেখেন, 380 ধারা, এই যশোরিয়া, হ্যাঁ হ্যাঁ তফসিলে 380, তফসিলে গিয়ে যশোরিয়ারা মারাত্মক ক্ষমতাবান, এখন মন্ত্রী আর মন্ত্রী, আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল, বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী, সব তারে। 380 এইটা দেখবেন কি বলেন, এইটার শাস্তি কয় বছর? 7 বছর। 7 বছর। বিচার করতেছে কি? বিচার করতেছে না, হ্যাঁ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যে কোনো এই ওই যে কোনো জুডিশিয়াল। আসসালামু আলাইকুম, আপনারই খুঁজতেছিলাম। হ্যাঁ, কে বিচার করবে? কথা বলে না, সাথে সাথে রিপ্লাই দিতে হবে, নাহলে তো আমি বুঝতেছি না। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, শাস্তি কয় বছর? 7 বছর। এখন দেখেন, তাহলে ওইটা কি শুধু ওই 29 সি এর জন্য না? এখন তার দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট বিচার করতেছে। দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট কয় বছর সাজা দিতে পারে? 3 বছর। বোঝা লাগবে, বুঝে বুঝে কথা কইবেন। 32 অনুযায়ী কয় বছর পরে? 3 বছর। বিচার করতেছে কয় বছরের? 7 বছর। 7 বছরের। খালি 29 সি এর জন্য না, একটা হচ্ছে বিচার করা, আর একটা হচ্ছে দণ্ড দেয়া। দণ্ড দেয়া। এখন এই ওরে 7 বছরের অপরাধের বিচার করার আপনি ক্ষমতা দিয়ে দিলেন। এটা কি স্পেশালি এম্পাওয়ার্ড? না, স্পেশালি এম্পাওয়ার্ড না, এটা কিন্তু জেনারেল পাওয়ার। আর স্পেশালি এম্পাওয়ার্ড যেটা, সেটা আলাদা একটা অর্ডার হবে, সেটা হলো 29 সি অনুযায়ী আলাদা অর্ডার হবে। এখানে কিন্তু জেনারেল অর্ডার, মানে ক্ষমতা। কে বিচার করতে পারতেছে? 7 বছরের যে কোনো ম্যাজিস্ট্রেট। ধরে নিলাম দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট বিচার করতেছে, সাজা দিতে পারবে কয় বছর? 3 বছর। আর ও মনে করতেছে যে না, এই বছরে যে হারে চুরি করছে এর সাজা মিনিমাম 5 বছর হওয়া উচিত, বা 3 বছর তার জন্য যথেষ্ট নয়। তখন সে কি করবে? তার জন্য হচ্ছে 349। একটু পড়েন।
whenever a magistrate of second or third class having jurisdiction is of opinion after hearing the evidence for the prosecution and the accused that the accused is guilty সে দোষী সাব্যস্ত হয়েছে and that he ought to be receive a punishment different in kind form or more severe than that which such magistrate is empowered to inflict. বুঝা যাচ্ছে? তখন সে কি করবে? তখন সে he may record the opinion and submit his proceedings and forward the accused to the chief judicial magistrate or a magistrate of the first class empowered in this behalf by the chief judicial magistrate. তাহলে ওই আসামিকে কার নিকট পাঠাবে? সিজিএম এর নিকট পাঠাবে, অথবা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট যিনি সিজিএম কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত। এই বিষয়ে আমি মনে হয় বুঝতে পারি নাই, বুঝছেন? এটা কি খালি 29-এর সি এর জন্য না, জেনারেলিও আরো আছে। 420 ধারা যাই দেখেন। 420 420 হ্যাঁ, শিডিউলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর কিসের বিচার করতেছে? চিটিং, প্রতারণা মাধ্যমে অর্থ আত্মসাৎ নাকি? শাস্তি কয় বছর? 7 বছর। বিচার করবে কে? ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। এখন ধরে নেন জেনারেল পাওয়ার, সে 29-এর সিতে ক্ষমতাপ্রাপ্ত না, 29-এর সিতে ক্ষমতাপ্রাপ্ত না, জেনারেলি আমি বিচার করতেছি, 32 আছে সে। ক্লিয়ার? 32-এর ওই অনুযায়ী আমি বিচার করতেছি। এখন আমি দেখতেছি যে এর 7 বছরই হওয়া উচিত, কিন্তু আমি পারতেছি কয় বছর? 3 বছর। না, আমি তো ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, আমি পারতেছি 5 বছর। তখন আমি কি করব? তখন আমি 347 অনুযায়ী শাস্তি দেবো। এবার বুঝছেন? কঠিন না স্যার, এগুলো ধরে ধরে পড়তে হবে। ইতিহাস তো স্যার ভাইয়া দেয় নাকি ওই 350 কোনটা জেলায় সম্পর্কিত? 349 হলো দ্বিতীয় এবং তৃতীয়র সাথে, আর 347 হচ্ছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের সাথে। স্যার এটা রায় ঘোষণার পূর্বে যে কোনো সময় ইয়েস, যে কোনো সময় সেটা করতে পারে। রায় ঘোষণার পূর্বে। এরপরে আসেন 349 সাবসেকশন 2 পড়েন। হ্যাঁ, তাড়াতাড়ি পড়বেন, আমাদের কিন্তু মানে আমরা পিছিয়ে পড়তেছি। When the cases is transferred under the provision ট্রান্সফার্ড, ট্রান্সফার বলবো না, কি বলবো? ট্রান্সফার্ড বলেন, ট্রান্সফার্ড, ট্রান্সফার্ড। under the provision এটা তো ট্রান্স জানা যারা ট্রান্সজেন্ডার নিয়ে যে কথা কয়, এই সময় তো বক্তৃতা হতো দেয়, ওই ট্রান্স এবার ফার্ড। on court of session and to another. The former shall be retained to a case of exercise jurisdiction therein and to be succeed by the letter within the meaning of subsection 1. কত পড়তে বলছি? 2। To action. 349(2). The magistrate to whom the proceedings are submitted may, if he thinks fit, examine the parties and recall and examine any witness who has already given evidence in the case and may call for and take any further evidence and shall pass such judgment. মানে বুঝছেন এখানে সহজে কি বলছে? যার কাছে পাঠাইছে সে চাইলে আবার নতুন করে সাক্ষী নিতে পারে, সাক্ষী নিতে পারে। তবে আবার তারও শর্ত দিছে যে এখানে বদলি হইলে সে তার যে ক্ষমতা 32-এর কত দ্বারা 33 দ্বারা এই ক্ষমতার অতিরিক্ত পারবে না। এখন দ্বিতীয় শ্রেণী পাঠাইছে কার কাছে? প্রথম শ্রেণীর কাছে। তাহলে ও পারতো 3, প্রথম শ্রেণী এখন কত হতে পারবে? 5। আর ওরা যদি আরো দরকার, তাহলে ও আবার 47 আবার পাঠাইবে। ধরেন স্পেশাল ইম্পোর্ট না, তখন কি করবে? এইটা বুঝতে পারছি নাকি পারিনি? আমরা এখন ওই যে ইসে চলে যাই, চার্জে। মানে 46টা কি যে মানে 46-এর সেকশনে ইটসেলফ ভুল আছে, এই জন্য এটা পড়াচ্ছি না। এটা ওই ইসে বলছিলাম
এই কারেকশনের সময় এটা আর আমলে নিল না, তাই এর কোনো প্রয়োগই নেই, এই জন্য এটা আমলে নেই নেই আচ্ছা সেকশনে ভুল আছে, এটা ধরাই দিছিলাম। এই ভুলটা দেখাই দিই আমি আপনাকে, আমি দেখাই দিই ভুলটা কি। দেখেন লাস্টের দিকে একটা কথা আছে, লাস্টের দিক দিয়ে পড়লে বুঝবেন। উইথ এ ব্রিফ রিপোর্ট এক্সপ্লেইং ইটস নেচার টু এনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টু হুম হি ইজ সাবঅর্ডিনেট টু সাচ আদার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হ্যাভিং জুরিসডিকশন। একজন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে আর একজন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাবঅর্ডিনেট, এইটা লেখছে টু হুম হি ইজ সাবঅর্ডিনেট। এইটাই বলছি, এইটা একটু চেঞ্জ করতে হবে, এখানে ভুল আছে। What is this? চার্জে চলে যাব। চার্জে কোন পর্যন্ত পড়াইছিলাম? পড়াই নেই। ও আমরা ট্রায়াল পড়াইছিলাম, যে ট্রায়ালের প্রথমে চার্জ হবে, চার্জের পরে দোষীকার মানে করে কিনা চার্জ শোনাবো, এর আলোকে সাক্ষী হবে ইত্যাদি ইত্যাদি। এখন আমাদের মূল বিষয় হলো চার্জ কি, হোয়াট ইজ চার্জ। চার্জটা আসলে কি? চার্জ তো অভিযোগ, চার্জ মানে কি অভিযোগ। এখন এই অভিযোগটাই মুখে শুনাইলে হবে না, এটা আনুষ্ঠানিকভাবে মানে লিখতে হবে। এটাই হলো অভিযোগ গঠন। বুঝতে পারছি না পারিনি? আপনারা একটু স্যার মাছ দেখে আর যেহেতু এখানে আসছিলাম, তাহলে একটু এখান থেকে একটু ক্লিয়ার করে দিতে পারেন 351টা একটু আপনি পরে পরে আগে আমার মূল সেকশনগুলো পড়ে নিই। আপনারা একটু শেষের ফর্মের দিকে যান। এই বইটা যাদের আছে তাদের হলো 386 পেজ। লেখেন এখানে চার্জেস উইথ অন হেড, একটি অভিযোগের একটি অপরাধের অভিযোগ। ফর্ম শেষের দিকে হ্যাঁ হতে পারে, তার আগেই দেখেন, তার আগেরটা দেখেন, চার্জ উইথ অন হেড। With one date, maybe. অন ডেট না, অন হেড। Date like ফর্মের না, উপরে লেখেন দেখবেন যে সি সেকশন 221/22 এদিকে দেন। অন হেড, অন ডেট না। one হবে না one lecture one হবে। এটা হাতে কলমে পড়াইলে তখন আপনি বুঝবেন যে আসলে স্যার শিখতেছেন কোন জিনিসগুলো। অভিযোগ এই যে পৃষ্ঠা নম্বরটা বলে দেন। হ্যাঁ এই যে চার্জ উইথ অন হেড, ডেট না, HEAD। 359 সেকশন বলি না ভাই, পৃষ্ঠা বলছি। না মিলবে সবার এই বই। ও সুফি সব ছবি বের করেন। পেজ নাম্বার হচ্ছে আপনার 359 359। একটু তাড়াতাড়ি করেন। এটা চার করছেন? এই জনাব 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি খাইছেন? এই পান্নাই কে বলেন, আমার কাছে বই দেন। পেজ যে পান্নাই আমার কাছে দেন, আমার কাছে দেন, তাও তাড়াতাড়ি করেন, নিয়ে আসেন। আপনার এই বইয়ে নাই, আপনার এই বইয়ে নাই, খুঁজলে কি করবেন? এই বইয়ে নাই। চলবে না, ওই বইটা আছে, ওইটা আছে, এদিক দেন। আর 359 ইমতিয়াজের যেটা ওইটাই আছে। আছে ওটা আছে। দেখি দেখি আমার কাছে দেন। পাইছি, ওই যে পাইছি। এই পুরানটা হলো 347। এই যে 360 পৃষ্ঠা, এইটাই। ভাই কোনটা? ধারা তো লেখা আছে 221/23 221/23 28 নম্বর অভিযোগ। এই আপনার বই দেন বাবু, না পাইলে। আছে ওটা কার বই? না ওটা নাই, ওটা নাই, ওটা নাই, ওটা নাই। আপনি আগে বসেন, কারো ওই যে ওই হ্যাঁ পেয়েছেন? এখনো খুঁজতে সময় লাগলে কেমনে আগাবো আমি? পেয়েছেন?
ওকে, তাহলে আমরা বলতেছি চার্জটা কি? চার্জ হলো ওই যে অভিযোগ, চার্জ মানে তো অভিযোগ। And এটাকে আনুষ্ঠানিকভাবে কি করতে হয়? গঠন করতে হয়, চার্জ ফ্রেম। মানে কি? এই যে একটা ফর্ম আছে, এই ফর্মটা পূরণ করতে হবে। কি রকমের দেখেন, প্রথমে আছে কি, আমি নেম অ্যান্ড অফিস অফ দ্য ম্যাজিস্ট্রেট, কার নাম? এই যে দেখা যাচ্ছে না আমি, তাহলে যে করতেছে তার নাম লিখবে, আমি অমুক, আমি এস এম মাহফুজ আলম, পদবি লিখবো, স্পেশাল ম্যাজিস্ট্রেট, স্থান লিখবো অমুক। হেয়ার বাই চার্জ ইউ, এই মর্মে অভিযোগ গঠন করতেছি যে কার বিরুদ্ধে? মোকাদ্দেস, নাম হবে কার? মোকাদ্দেস, পিতা অমুক অমুক, লিখলাম। এ পর্যন্ত বুঝছি। দেখেন চার্জটা প্র্যাকটিক্যালি শেখেন। এবার এত দ্বারা কি করতেছি যে অভিযোগ করছি দ্যাট ইউ অল আর অ্যাবাউট, মানে কি আপনি এত তারিখ এতটার সময়, এত তারিখ, এই যে দেখেন আপনি তারিখ ও সময়, এখানে আমি কি লিখবো? আসামি। আগে কি আমি অমুক, আপনি অমুকের বিরুদ্ধে অভিযোগ গঠন করতেছি যে কি অভিযোগ করতেছি, এই অভিযোগের বর্ণনা। আপনি এত তারিখ এতটার সময় অমুক জায়গায় এই কাজ করছেন, যেই কাজটা করছেন এই কাজটা পেনাল কোডের অথবা অমুক আইনের এত ধারা অনুযায়ী শাস্তিযোগ্য। এই জাস্ট এটাই হলো চার্জ। কে কে বুঝেন নাই? বুঝছেন না বুঝেন নাই? প্রথমে হইতেছে ম্যাজিস্ট্রেট নিজের নাম এবং পদবি লিখবে, তারপরে আসামির নাম। আসামির নাম। আপনার নাম কি? আপনার নাম মিরাজ। আপনার বিরুদ্ধে আমি একটা চার্জ গঠন করি যে আমি অমুক, আপনি মিরাজের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ গঠন করতেছি যে আপনি 28 অক্টোবর 2023 সালে পল্টন টাওয়ারের সামনে অথবা বিজয়নগর পানির টিকির সামনে পুলিশকে লক্ষ্য করিয়া ছুড়িয়েছেন এবং ইহার দ্বারা আপনি পেনাল কোডের 353 ধারার শাস্তিযোগ্য অপরাধ করছেন। এবার বুঝছেন? দ্যাট ইজ চার্জ, দ্যাট ইজ চার্জ। কে কে বুঝেন নাই? এই যে ওয়ান হেড টু হেড মানে কি, এখানে অভিযোগ কয়টা? একটা। এখন আপনি যদি একাধিকভাবে ধরেন, খালি প্রথমত অবৈধ সমাবেশ করছেন, অবৈধ সমাবেশ না, মিছিল দেখছেন, হরতালের সমাবেশের অনুমতি আপনি পান নাই, ডিএমপি থেকে আপনাকে অনুমতি দেয় নাই, আপনি তারপরে সমাবেশ দেখছেন, গেছেন, তাহলে আপনি কি হয়েছেন? আনলফুল অ্যাসেম্বলি মেম্বার হয়েছেন, 143 ধারা অপরাধ করছেন। দ্বিতীয়ত আপনি কি করছেন? রায়ট করছেন, দাঙ্গা, ফোর্স ইউজ করছেন। তৃতীয়ত ওইটা পুলিশকে আপনি মারছেন, তাহলে কয়টা অপরাধ? চার্জ উইথ 3 হেডস, এরকম চার্জ উইথ 4 হেডস, 5 হেডস। এবার বোঝা গেছে বিষয়টা সহজ না, এই জন্য ফর্ম বের করতে বুঝি। হাতে কলমে অভিযোগ আলাদা আলাদা, মোট কতটা? হ্যাঁ, এটাতে একটা অপরাধের চার্জ, এইটা ফর্ম, দুইটা আলাদা, তিনটা আলাদা, এরকম করে সরকারিভাবে 4টার পর্যন্ত ফর্ম আছে। যদি আরো অপরাধ করেন তাহলে কি হবে? পঞ্চমত, ষষ্ঠত, এরকম করে করে যোগ হবে। বুঝতে পারছি? অনেক টু হেড মানে এবার বুঝছেন? তাহলে চার্জে কি থাকবে? কোন তো প্রথম যে রায় দিয়ে দিবেন তার জজের নাম পদবি থাকবে, আসামির নাম, তার নাম, ঠিকানা থাকবে, আর অপরাধের নাম, স্থান, প্লেস। ওকে ওকে, এই যে হয়ে গেছে না? এবারে যান 221 ধারায়, যান দেখেন এই যে, কারণ ওইখানে দেখেন, ওইখানে লেখা আছে কিন্তু ধারা 221, 22 আর 23। মজা পাইতেছেন না আপনি? আর এ পাইতেছে না? ইমানের সহিত বলেন। আপনি মুক্তি না? চার্জ টু স্টেট অফেন্স 221 এভরি চার্জ আন্ডার দিস কোড। এটুকু বোঝা যায়? এ বাংলা কি? এই আইনের অধীনে প্রত্যেকটা চার্জে শ্যাল স্টেট দ্য অফেন্স উইথ হুইচ দ্য অ্যাকিউজড ইজ চার্জড। তাহলে অপরাধের বর্ণনা থাকবে, যেই অপরাধে চার্জ করা হচ্ছে। আমরা ওইখানে দেখছি, আছে না নাই? আরো আছে মজা। ইফ দ্য ল হুইচ ক্রিয়েটস দ্য অফেন্স, যেই আইনে অপরাধটা সৃষ্টি করছে সেই আইন যদি এর কোনো নির্দিষ্ট নাম দেয় তাহলে নাম উল্লেখ করা লাগবে। যেমন নাম থাকলে, যেমন পেনাল কোডে, হ্যাঁ হ্যাঁ, আমি যদি এইটা নিয়ে যাই, এটার আমি আস্তে করে
নিয়ে পকেটে রাখে। এটা কি হইল? চুরি। তাহলে চুরি, তাহলে এটা কি একটা নাম? তাহলে যেই আইনে ওই অপরাধটা সৃষ্টি করছে সেই আইনে যদি তার কোনো নাম থাকে তাহলে চার্জে দিতে হবে। তাহলে আমরা একটু আগে বলছি না, আপনি অবৈধ সমাবেশ করছেন, এটা একটা নাম না? যদি 5 জন লোক জড়ো হয় তখন সেটাকে কি বলে? অবৈধ সমাবেশ। হ্যাঁ, সেটা আরো আছে, সামনে আছে, এ পর্যন্ত বুঝছি। ইফ দ্য ল হুইচ ক্রিয়েটস দ্য অফেন্স ডাজ নট গিভ এনি স্পেসিফিক নেম, যদি কোনো নির্দিষ্ট নাম না দেয় তাহলে কি করছে এই বর্ণনাটা থাকতে হবে। Definition of the offense. অনেক সময় সব অপরাধে নাম থাকে না, তাহলে কিভাবে করছে? ক্লিয়ার? 4 নম্বর, দ্য ল অ্যান্ড সেকশন অফ দ্য ল এগেনস্ট হুইচ দ্য অফেন্স ইজ সেড টু হ্যাভ বিন কমিটেড। আইন এবং ধারা, আমরা লিখছি না যে আপনি পেনাল কোডের এত ধারা এ পর্যন্ত দেখাইতে পারতেছি। 5, the fact that the charge is made is equivalent to a statement that every legal condition required by law to constitute the offence charged was fulfilled in the particular case. একটা চার্জ গ্রহণ করতে গেলে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হয়। তো চার্জ গ্রহণ করার সময় অবশ্যই দেখতে হবে যে শর্ত পূরণ করছে কিনা। সহজভাবে শর্তটা কি? আনলফুল অ্যাসেম্বলি হইতে গেলে কয়জন লাগবে? 5 জন লাগবে। তাই যদি কোনো মামলায় 4 জন আসামি থাকে তাহলে সেই মামলায় আপনি আনলফুল অ্যাসেম্বলি ইয়া করতে পারবেন? পারবেন না। এইটাই বলছে যে ওই অপরাধের প্রি কন্ডিশন আগে পূরণ করতে হবে। ডাকাতি হইতে কয়জন লাগবে? 5 জন লাগবে। এবার বুঝতে পারছেন? চুরি হইতে গেলে কি লাগবে? মুভেবল প্রপার্টি লাগবে। 2 জন কে কইছে? কয় না স্যার, কয় নাই। তাহলে দেখছেন, কয় না স্যার, দেখছেন অবস্থাটা। সে বলছে, বলবে ভুল হয়েছে, সেটা না বললে বলে কি না স্যার। আমি বুঝতে পারতেছি। আচ্ছা, এরপর হচ্ছে চার্জ শ্যাল বি রিটেন ইন ইংলিশ অর ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোর্ট। এটাও এমসিকিউ। চার্জের ভাষা হবে কি? ইংরেজি অথবা আদালতের ভাষা। এখানে উত্তর দিয়ে দিচ্ছি আমি যে বাংলায় বললে সমস্যাটা কি ছিল? আইদার ইন ইংলিশ আর বাংলা। সেকেন্ড উত্তর দিচ্ছি, আমি উত্তর দিচ্ছি আইদার ইন ইংলিশ অর ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোর্ট বলছে, অর ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোর্ট। কেন? 1898 সালের আইন। ইন্ডিয়ায় প্রযোজ্য ছিল, পাকিস্তানে প্রযোজ্য ছিল, আমাদের এখানে প্রযোজ্য ছিল। এই জন্য আদালতের ভাষা এইখানে বাংলা, ওইখানে গুজরাটি, ওইখানে মারাঠি, ওইখানে উর্দু, অ্যান্ড উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। সেখানে দিলে সেটা। এই জন্য একবারকে সেরে দিয়েছে। আইনটা করছে কারা? ব্রিটিশরা। হ্যাঁ, এই জন্য বলে না যে বাংলা, কারণ আমাদের জন্য করে নেই, করছে কার জন্য? সাবকন্টিনেন্টের জন্য। এখন আমরা চাইলে বলে দিতে পারি যে আইদার ইন ইংলিশ অর বাংলা, কারণ আমাদের রাষ্ট্রভাষা বাংলা, আর কোনো ভাষা নেই। এখন প্রযোজ্য, বাট ওই সময় প্রযোজ্য না। তাইলে আন্দোলন হয়ে যেত, এটা বাংলার কথা কইছে, আমাকেও রাখছি, এবার তোরা মারামারি কর। আমরা কারা? ব্রিটিশরা। ইংরেজিটা রাখছি। হ্যাঁ, তারা অনেক স্টাডি করে আইন করছে। আমি ক্লিয়ার করি লাগবে আর চার্জ? আরে দাম দেওয়া লাগবে না। ওই পেট্রোল পাম্পে যান, ওইখানে সংসদে বলে না যে এত তেল সংসদের মধ্যে, আমাদের বাইরে। আপনার ক্লাস করার জন্য বৃষ্টিতে ভিজে পড়ে এত কষ্ট। যাক, আল্লাহ আমাদেরকে উত্তম প্রতিদান দান করুন, আমিন। তাহলে আমরা 21 বুঝতে পারছি। 22-এ আসেন, টাইম, প্লেস অ্যান্ড পার্সন। এটা ওইখানে থাকতে হবে, টাইম প্লেস। তো টাইম প্লেস আমাদের প্রমাণে ছিল কিনা? এত তারিখ এতটা সময়। আর পার্সন বলতে শুধু পার্সন মিসপ্রিন্ট করবে না। পার্সন বলতে কি? ধরেন আমি এর মারছি, তাহলে আমি তো অপরাধ করছি, তাহলে কার বিরুদ্ধে করলাম সেইটা। শুধু পার্সন না, এখানে ধরেন বস্তুটাও লাগবে। ধরেন আপনি একজনের চুরি করছে। কি চুরি করছে? ধান, গরু, মহিষ, এইটা। বুঝতে পারছি? এটা কততে আছে? 222-এ। 222 টাইম, প্লেস অ্যান্ড পার্সন। আচ্ছা, এরপরে আসেন, বলছে কি সাবসেকশন 2, when the accused is charged with criminal breach of trust or dishonest misappropriation of money। কি? অপরাধজনক বিশ্বাসভঙ্গ, মানে স্পেসিফিক্যালি দুইটা অফেন্স। 406 থেকে 409, 20 না, 406 থেকে 409, 420 কিন্তু সিটিং। আর বলছে কি ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ মানি 403। এই ধারাগুলোতে যখন আপনি চার্জ ফ্রেম করবেন তখন আপনাকে এক্সাক্ট অ্যামাউন্ট না লিখলেও চলবে।
প্রিসাইজ, both count. বুঝতে পারছেন? ডেট আর মানে লাস্টের আগে বলছে আবার বলছে শর্ত দিছে শুরু এবং শেষ 1 বছরের বেশি হবে না। এইটা নিয়ে আবার অনেক আইনজীবী আসে, স্যার 1 বছরের বেশি হলে চার্জ করতে পারবেন, ডিসচার্জ করে দেন। না, ডিসচার্জের কথা এখানে বলে নাই। পার 1 বছরে আলাদা আলাদা চার্জ হবে। এই যে একটু আগে বুঝে গেছি 1 হেড 2 হেড, তার মানে কি? তাহলে 2 বছর ধরে এই অপরাধ করতেছেন, ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট। তাহলে 1 জানুয়ারি 2026 থেকে 31 ডিসেম্বর 2026 পর্যন্ত একটা চার্জ। দ্বিতীয় চার্জ, দ্বিতীয়ত 1 জানুয়ারি 2027 থেকে 31 ডিসেম্বর 2027। বুঝছেন না বুঝেন নাই? মানে পার 12 মান্থের জন্য একটা করে চার্জ হবে। কিন্তু আইনজীবীরা চায় যে স্যার এখানে তো আছে যে প্রথম ট্রানজাকশন আর শেষ ট্রানজাকশনে 1 বছরের বেশি হবে না, তাহলে আমার তো 5 বছর ধরে অপরাধ করছে, তাহলে ডিসচার্জ করে দেন, আপনি চার্জ পেমেন্ট করতে পারবেন না। এর দ্বারা এইটা মিন করেনি, এর দ্বারা মিন করছে পার 12 মান্থসে একটা করে চার্জ হবে। আর যদি ওইটাই মিন করতো তাহলে তো বুদ্ধিমানি করিয়া 1 বছরের বেশি ধরে অপরাধ করবে আর চার্জ হবে না, বিচারই হবে না। তার মানে কি ছোট অপরাধে বিচার, বড় অপরাধে খালাস হয় হয় না? আশা করি বুঝতে পারছি 223 বলছে যে 221 এবং 22 যে পার্টিকুলার্স দিয়েছে, বুঝেন নাই কথাটা? যে পার্টিকুলার্স দিয়েছে, পার্টিকুলার্স কি কি? যেমন হচ্ছে নাম, ঠিকানা, অপরাধের নাম ইত্যাদি ইত্যাদি। এর পরেও যদি শোনেন, চার্জটা কেন গঠন করা হয়? চার্জটা গঠন করা হয় আসামিকে জানানোর জন্য, আসামিকে জানানোর জন্য যে তোমার বিরুদ্ধে এই অপরাধের বিচার হইতে যাচ্ছে। এর দ্বারা যদি আসামি না বুঝতে পারে, কিসের দ্বারা? 221 এবং 222 দ্বারা, তাহলে ম্যানার অফ কমিটিং অফেন্স উল্লেখ করতে হবে। উদাহরণস্বরূপ আমি বলি, মোকাদ্দেস মাইন্ড করছেন, ওটা ক্লাসে বলি এমনি, নাহলে তো এই যে আপনারা একটু বলছি সবাই হাসছে, এটি ক্লাসের মজা, এই জন্য তো আসে, নাহলে বোরিং হয়ে যায়। এখন সেটা কি? সেটা হলো মোকাদ্দেস। সেটা কি করলো? সে একজন আসামিকে আছে, এই যে ধরেন আমি মোকাদ্দেস চার্জ ফ্রেম করলাম, মোকাদ্দেস আপনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে আপনি আজকে কত তারিখ? 2 তারিখ, আপনি 2/5/2026 তারিখে হ্যাঁ কি করছেন? মিস্টার মিরাজের সাথে প্রতারণা করছেন এবং ইহার দ্বারা আপনি পেনাল কোডের 406 এই 417 দ্বারা আপনি অপরাধ করছেন। কথা বুঝছেন? কি কি চার্জ কি? 417 ধারায় অপরাধ করছে। কি করছেন? প্রতারণা করছেন। আর আপনি বলেন তো এটা কি যথেষ্ট হয়েছে? কে বলছে না? কেন? এই যে কি প্রতারণা করছে, নামও কিন্তু আছে, তারপরে যথেষ্ট না, কারণ প্রতারণা অনেকভাবে হইতে পারে। কিরকম হইতে পারে? হ্যাঁ মিরাজের কইছে ভাই লাইন একটা পাইছি, এবার হয়ে যাবে, খালি এই দাও এই দাও, কত এই দাও, হ্যাঁ। আর ওই যে বেটা সবই আমাদের এলাকার, আমার দ্বারা আও, আমার দ্বারা আও, বেশি না, ডিসকাউন্ট তোমার জন্য, ডিসকাউন্ট 2 দাও। এটা তো বলা লাগবে যে তুমি তাকে কি করেছো, তুমি তাকে বার কাউন্সিলে প্রিলি, রিটেন এবং ভাই পাশ করে দেওয়ার কথা বলিয়া 2 লক্ষ টাকা গ্রহণ করেছো, পরবর্তীতে তুমি তাকে প্রিলিতেই পাশ করে দিয়ে পারো নাই, ইহার দ্বারা তুমি প্রতারণা করিয়াছো। আর যদি শুধু বলি যে মিস্টার যশোরী, হ্যাঁ আপনি কি করেছেন এত তারিখ এতটার সময় মিরাজের সাথে প্রতারণা করছেন, কি করলাম আমি, এটা কি যথেষ্ট? তাহলে এই যে শুধু নাম যথেষ্ট না, দেখেন নাম আছে, ধারা আছে, সবই আছে, কিন্তু যথেষ্ট না। এই জন্য বলছে 23 তাহলে ম্যানার অফ কমিটিং অফেন্স, এটা উল্লেখ করতে হবে। অপরাধের একেবারে স্পেসিফিক। হ্যাঁ, কে কে বোঝে নাই? বুঝতে যায়? কঠিন চার্জ অফেন্স স্টেটেড কখন? যদি 21 এবং 22 যেই যে শর্ত দিছে তাতেও যদি ক্লিয়ার না হয় তখন। ওকে, এখন কিছু কথা গদবাধা কথা বলবো, সেটা আমরা করব। সেটা হচ্ছে আরেকটা 224 ওয়ার্ডস ইন চার্জ টেকিং ইন সেন্স অফ ল আন্ডার হুইচ অফেন্স ইজ পানিশেবল। এখানে হলো
আমাদের একটা আছে ডেফিনিশন, আর হচ্ছে পানিশেবল সেকশন। চার্জ ফ্রেম করতে হবে পানিশেবল সেকশন, নট যে সেকশনের ডেফিনিশন দিচ্ছে 378 দাঁড়ায় না, 299 আর 300-তে না, কততে 302, ঠিক না? 319 আর 320-এ না, 23, 24, 25 এগুলো সবাই এগুলো জানি আমরা। এখন যেটা আমরা পড়বো সেটা হচ্ছে চার্জ ফ্রেমে অনেক সময় আদালতের ভুল হয়, চার্জ ফ্রেমে ভুল হয়, হতেই পারে। যদি ভুল হয় তাহলে চার্জ পরিবর্তন করতে পারবে, অল্টার, কোর্ট মে অল্টার চার্জ। এটা হচ্ছে 227, দেখেন কখন করবে, এগুলো সব এমসিকিউ, যে এনি কোর্ট মে অল্টার অর অ্যাড টু এনি চার্জ অ্যাট এনি টাইম বিফোর জাজমেন্ট ইজ প্রোনাউন্সড। জাজমেন্ট প্রোনাউন্স করার আগে রায় ঘোষণার পূর্বে যে কোনো সময় চার্জ করে চার্জ পরিবর্তন করতে পারে। 225 কি করতে হবে? ভুলভাল Court may ওটা alter পড়বো, charge. আগে এগুলো পড়ে নিই, বাদ দেবো না, ঠিক আছে? তাহলে যদি আমি চার্জ পরিবর্তন করি তাহলে এটা আসামিকে পাঠ করে শুনিতে হবে, কারণ এটা বেসিক ক্রিমিনাল ট্রায়ালের বেসিক কি, চার্জ আসামিকে পাঠ করে শুনিতে হবে যদি আসামি উপস্থিত থাকে, বুঝতে পারছি? পালায়া গেলে আর পালাই গেলে তো শুনিতে পারবো না, তাহলে টেয়ারিন অ্যাবসেন্সিয়া, এই জন্য একটু বলেছি যদি আসামি উপস্থিত থাকে, আর সুযোগ যদি থাকে তাহলে তাকে চার্জ করে শুনিতে হবে। এখন দেখেন আমরা এর আগে বলছি যে চার্জের আলোকে সাক্ষী দিতে হবে, নাহলে কি আসামিকে ইয়ে করতে পারবো, শাস্তি দিতে পারবো? চার্জ হইলো যে বার কাউন্সিলে পাশ করানোর কথা বলে 2 লাখ টাকা নিচ্ছে, যদি সাক্ষী দেয় যে আমি আসামিরও চিনি না তারও চিনি না, অথবা আসামের চিনি না তবে বাদীরই চিনি, বাদী একদিন আমার গল্প করে বলছিল যে এরকমের সে মিরাজেরে 2 লাখ টাকা দিয়েছে ব্যবসা করার জন্য, চার্জ কি প্রতারণা, আর এদিকে এসে বলে কি ব্যবসা, ঠিক না? হবে হবে না এইটা। তাহলে চার্জ যখন পরিবর্তন করবেন তাহলে এই চার্জের আলোকে সাক্ষী হয়েছে কিনা এইটা বিচারককে দেখতে হবে। যদি দেখে যে চার্জের আলোকে সাক্ষী অলরেডি হয়েছে, প্রশ্ন আসতে পারে না যে স্যার তাহলে চার্জ গঠন করলে একটা ভুল চার্জ, চার্জের আলোকে সাক্ষী হয় কেমনি? এটার উদাহরণ আমার কাছে আছে। সেটি কি, ধরে নেন একজন ব্যক্তির কাছ থেকে 50 পিস ইয়াবা পাইছে, চার্জশিটেও 50 পিস আছে, চার্জ গঠন করার সময় ওইখানে ভুলে শূন্য একটা বাদ পড়ছে, লেখছে কি 5 পিস। সাক্ষীরা যে আইছে, সাক্ষীরা কি এই চার্জ দেখে? দেখে না, ও তো ওই কি যে ঘটনা দেখছে ওই ঘটনার আলোকে ওইসা সাক্ষী দিয়ে যাবে। তাহলে ও কি 5 পিসের কথা কইব না 50 পিসের কথা কইব? 50 পিসের কথা কইব। তাহলে চার্জে ভুল হয়েছে কিনা? কিন্তু ভুল হইলেও সাক্ষী সঠিকভাবেই উপস্থাপন হয়েছে। তাহলে যখন ধরা পড়বে তখন শুধুমাত্র আমি কি করব, ভুলটা সঠিক করে নেব। তার মানে কি আমার অল্টার চার্জ 5 পিসের জায়গায় 50 পিস করছি, কিন্তু সাক্ষী অলরেডি আমার পরিবর্তিত চার্জের আলোকেই সাক্ষী হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমার মামলার কার্যক্রম স্থগিত রাখার দরকার নাই। কঠিন হয়ে গেছে কথাটা? আর যদি অল্টার চার্জ পরিবর্তিত চার্জের আলোকে আমার সাক্ষ্য গ্রহণের দরকার হইতো তাহলে আমাকে মামলার প্রসিডিংটা কি করতে হবে? স্টপ করতে হবে। স্টপ করে সাক্ষীদের নতুন করে আবার টাকা লাগবে। কথা বুঝতে পারছি? এইটা কথা বলা আছে দেখেন 228 আর 229 একটু পড়েন নিজেরা। Central may proceed immediately after alteration. Discussion, the such or iteration or addition is spread and then proceed with the trial as if the new or altered charged and the original charge. মানে কোর্ট চার্জের জন্য তার নিজস্ব ক্ষমতা বলে আফটার চার্জ or iteration. So, submission or addition
proceed with the trial. Which rule or not first? ঠিক আছে, জি স্যার। বুঝতে পারছি নাকি পারি নাই? আর যখন আমার মানে অল্টার চার্জের আলোকে আমি যদি দেখি যে এটা আমাকে বিচার কি করতে হবে, স্টপ রাখতে হবে, তাহলে আমাকে সাক্ষীর জন্য আমার নতুনভাবে কি করতে হবে, সাক্ষী নিতে হবে। কারণ আমার অল্টার চার্জের আলোকে যদি আমি সাক্ষী না নেই তাহলে আসামিও ক্ষতিগ্রস্ত হবে, রাষ্ট্রপক্ষ ক্ষতিগ্রস্ত হবে। ক্লিয়ার? এই জন্য দেখেন রিকল অফ উইটনেস 231 দ্বারা recall of witness when charge altered. Recall of witness when charged. Whenever charge is recalled or এই না বুঝলে বলবেন, বোঝা যাচ্ছে? জি স্যার। এখন আসি ভুলের পরিণতি কি। এই জনাব, আপনার ভুলের পরিণতি কি? দুইটা জিনিস একসাথে পড়বো। একটা হচ্ছে ইফেক্ট অফ এরর্স 225, আর একটা হচ্ছে ইফেক্ট অফ ম্যাটেরিয়াল এরর্স 232। এটা হচ্ছে মারাত্মক ভুল, আর এটা হচ্ছে শুধু ভুল। শুধু ভুল। কারণ এই উত্তরে নিজেরাই বুঝবেন শুধু ভুল কি। শুধু ভুল এর দ্বারা যদি দেখা যায় যে আসামি বা প্রসিকিউশন পক্ষ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এই ভুল আপনার গুরুতর হিসেবে বিবেচিত হবে না। এখন গুরুতর সাধারণ ভুল, এখন গুরুতর কিনা এই সিদ্ধান্ত নেবে রিভিশনাল কোর্ট বা অ্যাপিলেট কোর্ট। যে একটা ভুল হয়েছে, কারণ ভুল হয়েছে, ভুলের পরেও আপনি বিচার চালিয়ে গেছেন, এখন কি হবে? আপনার ধরা পড়ে নাই, তো এই ভুলটা কার কাছে ধরা পড়বে? রিভিশনাল কোর্টে। রিভিশনাল বা অ্যাপিলেট কোর্ট যদি দেখে এই ভুলের কারণে আসামি অথবা রাষ্ট্রপক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তখন তারা এটাকে রিট্রায়ালের নির্দেশ দিয়ে দেয় যে মামলাটা পুনরায় তুমি বিচার করো। আর যদি দেখে যে ভুলটা হয়েছে এটা ম্যাটেরিয়াল না, সাধারণ ভুল, এর দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয় নাই, বুঝতে পারছেন না পারেন নাই, তাহলে চলতে থাকবে। ওই যে একটু বুঝাইলাম যে চার্জে লেখছেন 5 পিস, কিন্তু সাক্ষীটা কি সব দিয়েছে কিসে? 50 পিসে। আপনি রায়ও দিয়ে দিয়েছেন 50 পিসের। এমন যদি পরে বলে স্যার চার্জ হয়েছে 5 পিসের, সাজা দিয়েছে 50 পিসের, কোর্ট দেখবে যে এটা ম্যাটেরিয়াল কিনা। বেসিক্যালি হইতো কত? 50। আর তোমাকে চার্জ করছে কত দে? 5-এ। তুমি মূলত তুমি নিজেও বুঝছো যে তোমার 50 পিসেরই বিচার হইতেছে, তুমি এটার দ্বারা ভুল বুঝো নাই যে 5 পিসের বিচার হইতেছে। তো যদি এরকমই হয় যে আসামিও ভুলটা ধরতে পারে নাই, সে মূলত সঠিকটারই মনে করে বিচার ইয়া করছে, জেরা করছে, তার মানে এটাকে ম্যাটেরিয়াল হিসেবে বিবেচিত হবে না। তখন ম্যাটেরিয়াল, ইয়েস, সেটাই তো আমরা বলতেছি। ম্যাটেরিয়াল কখন? ম্যাটেরিয়াল হলো যদি আসামি বা রাষ্ট্রপক্ষ যদি ওই চার্জের কারণে ভুল পথে ভুল পথে হাঁটে তখন, আর যদি ভুল পথে না হাঁটে, সঠিক পথে হাঁটে। যেমন ও বলছে যে মানে হ্যাঁ আমি অমুক দিন গেছিলাম, আমি দেখছি আমার সামনে হয়েছে 50 পিস দিয়ে বাপ হয়েছে। আবার জেরার সময় বলছে যে না আমার আসামির কাছ থেকে 50 পিস তো দূরের কথা, 1 পিসও পায়নি। তার মানে তুমি বুঝছো যে তোমার বিরুদ্ধে 50 পিসের বিচার চলতেছে, বোঝা গেছে? আর যদি সে এই বিষয়টা না ধরতে পারতো যে 50 পিস না 5 পিস, জেরাই বলতো যে না আমার আসামির কাছ থেকে 5 পিস ইয়াবা পাওয়া যায় নাই, 5 পিস তো দূরের কথা, কোনো ইয়াবাই পাওয়া যায় নাই, তখন বুঝতে হবে সে চার্জের আলোকে জেরা করছে। ক্লিয়ার? তাহলে এটাও মানে সাক্ষীর ইয়া দেখলে বোঝা যায় যে আসামি বুঝতে পারছে কি পারে নাই। যদি বুঝতে পারে তাহলে ভুলটাকে আমরা ম্যাটেরিয়াল হবে না। ভুল যদি বুঝতে পারে তাহলে এটাকে কি ধরবো না, ম্যাটেরিয়াল ধরবো না, নর্মাল ধরবো। আর যদি বুঝতে না পারে তখন ধরবো এটাকে ম্যাটেরিয়াল, গুরুতর বিবেচনা করবো। ক্লিয়ার? হ্যাঁ, এই সিদ্ধান্ত নেবে কে? কেন তো রায় দিয়েই দিছে। ও যদি ভুল ধরতেই পারতো, কোন কোর্ট? ট্রায়াল কোর্ট, তাহলে সে চার্জ অল্টার করতো।
সে তো ধরতে পারে নাই, পারে নাই। না ধরতে পারে সে কি করছে, রায় দিয়ে দিচ্ছে। এরপরে উচ্চ আদালত চিন্তা করবে যেটা মানে কি হবে কি হবে। ওকে।